তো আমাদের আজকের সম্মানিত স্পিকার জনাব মোহাম্মদ হাবিবুর রহমান স্যার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ইন্টারনাল শরিয়া অডিট, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমি স্যারকে তার সেশনটি শুরু করার জন্য অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ। শোনা যাচ্ছে না? হ্যাঁ জি স্যার, ক্লিয়ার স্যার। স্যার শোনা যাচ্ছে স্যার। জি, স্ক্রিনটা একটু শেয়ার করি। আহ, এটা স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে প্লিজ? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। দেখতে পাচ্ছেন স্যার? ওকে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ডিয়ার পার্টিসিপেন্ট, আমরা আমাদের আহ, আজকের ক্লাস সম্পর্কে ইতিমধ্যে জেনেছি। আমাদের এখনকার ক্লাসটা হচ্ছে শরিয়া স্ট্যান্ডার্ড নাম্বার 1, যেটা ট্রেডিং ইন কারেন্সিস, অর্থাৎ মুদ্রা বেচা কেনা এ বিষয়ে। তো আমরা স্ট্যান্ডার্ডের আলোচনায় যাওয়ার আগে ভূমিকার দু একটা কথা বলে নিই। মূলত আমরা পরীক্ষা দেওয়ার সময় যে স্টাইলে পড়াশোনা করেছি, আমি আমার পার্টিসিপেন্টদের সেভাবেই চেষ্টা করব পড়ানোর। এখানে দুইটা দিক আছে। একটা হলো যে স্ট্যান্ডার্ড পড়ার সময় আপনারা ইংরেজিতে স্ট্যান্ডার্ডটা পড়ার সময় যে কি ওয়ার্ড গুলো আছে এগুলো একটু আমি হাইলাইট করে দিয়েছি, আপনারা একটু হাইলাইট করে রাখবেন, তাতে একটু সুবিধা হয় যে পরবর্তীতে এই ক্লজে বা এই সেকশনে মূল শব্দগুলো কি, যেগুলো মনে রাখলে আপনার পুরো ক্লজটা সহজে মনে রাখা যায়। আমি সেটা হাইলাইট করে দিয়েছি। আমি নিজে যখন পড়াশোনা করেছি এভাবেই করেছি। আরেকটা ইস্যু হলো যে আপনারা বই, যেটা টেক্সট বুক, যদি স্ট্যান্ডার্ড তো এখন দুই রকম পাওয়া যায়, একটা হলো মূল স্ট্যান্ডার্ড, আরেকটা আবার একটু কনসাইজ আকারে মার্কেটে পাওয়া যায়। তো যেটাই করেন আপনারা স্ট্যান্ডার্ডে যেখানে একটু অস্পষ্টতা থাকে, যেখানে একটু ব্যাখ্যামূলক, সেটা পাশে হাসিয়া বা সাইড নোট লিখতে এটা ভুল করবেন না। তাহলে হতে পারে অনেক অনেক বিষয় এরকম হয় যে একটা স্ট্যান্ডার্ড যখন পড়া হয় তখন বিষয়টা আলোচনার মাধ্যমে অথবা চিন্তা ভাবনা করে হয়তো আপনি এটা বুঝতে পারলেন, পরবর্তীতে কিছুদিন পরে আবার যখন পড়বেন, বিশেষ করে আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে অনেক স্ট্যান্ডার্ড এখনো যদি পড়ি মনে হয় না যে এগুলো পড়ে পরীক্ষা দিছি, মনে হয় সম্পূর্ণ নতুন ভাবে পড়তেছি, এরকম মনে হয়। এটা বয়সের কারণে হইতে পারে। আমি আশা করি আপনারা আমার চেয়ে অনেক মেধাবী। তো আমি যেটা করতাম যে যেখানে কনফিউশন হতো, সেটা আমি আমার ব্যক্তিগত যে স্ট্যান্ডার্ড বুকটা আছে সেই বইয়ের পাশে লিখে রাখতাম। তো আপনারা সেটা করতে পারেন। আমি আপনাদের সাথে আলোচনার সুবিধার্থে এখানে যে কপিটা নিয়েছি এই কপিতে আহ, কিছু সাইড টিকা আমি লিখে দিয়েছি, যেগুলো পড়লে পরবর্তীতে কেউ যদি এই ক্লাস নাও পান বা কেউ যদি কোনো ওস্তাদের কাছে নাও পড়েন, তাহলে নিজে নিজেই বুঝতে পারবেন আশা করি। আর বাংলা অনুবাদ সম্পর্কে একটা বলি, যেহেতু প্রশ্নটা ইংরেজিতে হবে, বাংলা অনুবাদ আপনারা দেখতে পারেন, বাট বেসিকলি আপনারা ইংরেজিটা, যেহেতু ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিবেন, ইংলিশটাই জোর দিবেন এবং ইংলিশটাই বোঝার চেষ্টা করবেন, নিজে নিজে বোঝার চেষ্টা করবেন নিজস্ব ভাবে। অনুবাদ যেটা আছে সেটা বোঝার জন্য হয়তো হেল্প নিতে পারেন, বাট অনুবাদ অনেক ক্ষেত্রেই আপনাদেরকে একটু কনফিউজ করে ফেলতে পারে। এই জন্য আমার পরামর্শ হলো যে আপনারা মূল ইংরেজি স্ট্যান্ডার্ডটাই পড়বেন পরীক্ষার জন্য, এটাই ভালো হবে। তো উইথ দিস ফিউ ওয়ার্ডস আমরা শুরু করি। দেখেন এখানে আমি স্টেটমেন্ট অফ দ্য স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড বিবরণীতে শুরুতে যেটা আছে স্কোপ অফ দ্য স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডে কি আলোচনা করা হয়েছে কি আলোচনা করা হয় নাই, এই বিষয়ে এখান থেকে আলোচনাটা শুরু করি। যেহেতু আমাদের স্ট্যান্ডার্ডটা একটু ছোট আছে, আমরা হয়তো নির্দিষ্ট সময়ের আগে শেষ করতে পারবো আশা করছি। তো এখানে স্কোপ অফ দ্য স্ট্যান্ডার্ডে প্রথম যে জিনিসটা আছে, এই স্ট্যান্ডার্ডে কি কভার করা হয়েছে এটা প্রথমে বলছে। তারা বলছে দিস স্ট্যান্ডার্ড কভার্স ইস্যুস অফ বোথ অ্যাকচুয়াল এন্ড কনস্ট্রাকটিভ পজিশন অফ কারেন্সিস। মুদ্রা বেচা কেনার ক্ষেত্রে পজিশন একটা ইম্পর্টেন্ট বিষয়, অর্থাৎ মুদ্রার যে কাউন্টার ভ্যালু সেটা দখলে নেওয়া। এই দখলটা দুই ধরনের হয়, এটা অ্যাকচুয়াল এন্ড কনস্ট্রাকটিভ পজিশন। কবদের উপর আলাদা স্ট্যান্ডার্ড আছে, সম্ভবত 20 নম্বর স্ট্যান্ডার্ড, ওটাতেও আপনারা দেখে নিতে পারবেন। আসলে কব বা পজিশন এটা দুই রকম, একটা অ্যাকচুয়াল একটা কনস্ট্রাকটিভ। যেহেতু এই স্ট্যান্ডার্ডেই
পরবর্তীতে এই আলোচনাটা আছে, এই জন্য আমরা এখানে বিস্তারিত বলছি না। প্রথমত, মুদ্রা বেচা কেনার ক্ষেত্রে পজিশন একটা ইম্পর্টেন্ট বিষয়, যে মুদ্রার কাউন্টার ভ্যালুটা পরস্পর বুঝে নেওয়ার, যে দখলে নেওয়ার যে বিষয়টা, এটা আলোচনা করা হবে। এই দখলে নেওয়াটা দুই ভাবে হতে পারে, একটা প্রত্যক্ষ দখল অ্যাকচুয়াল, আর একটা হচ্ছে পরোক্ষ বা কনস্ট্রাকটিভ। আর এই মুদ্রা বেচা কেনার ক্ষেত্রে মডার্ন মিনস বা ইনফরমেশন টেকনোলজি ব্যবহার, সেটা কিভাবে করা যায় বা এটা কতটুকু সম্মত, বা কি ধরনের টেকনোলজি ব্যবহার করে কিভাবে এটা বৈধ হতে পারে, কোন কোন ক্ষেত্রে এটা বৈধ হবে না, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আর নেক্সট হচ্ছে যে বিলেটারাল সেটেলমেন্ট অফ ডেটস। আমি আপনার কাছে হয়তো ডলারে একটা পাওনা পাই, আপনি আমার কাছে টাকাতে একটা পাওনা পান। এই দুজনের, এই দুইটা ঋণ আমরা যেটাকে ব্যাংকিং এর ভাষায় সেট অফ বলি, এই সেট অফ করার বিষয়টা আলোচনা করা হয়েছে। বিলেটারাল প্রমিস টু বাই এন্ড সেল কারেন্সিস, মুদ্রা বেচা কেনার ক্ষেত্রে উভয় পক্ষ যখন কোনো প্রমিস করে, বোথ পার্টি যখন কোনো প্রমিস করে, সেটা বিলেটারাল প্রমিস। এই বিষয়ে শরিয়ার হুকুম কি সেটা বলা হয়েছে। আর হচ্ছে ডিফারমেন্ট অফ দ্য ডেলিভারি অফ অন অফ টু কাউন্টার ভ্যালুস ইন কারেন্সি ট্রেডিং। কারেন্সি বেচা কেনার ক্ষেত্রে বা মুদ্রা বেচা কেনার ক্ষেত্রে যদি দুটা কাউন্টার ভ্যালুর কোনোটা বাকি থাকে, সেই ক্ষেত্রে হুকুমটা কি হবে, এই বিষয়গুলো কভার করা হচ্ছে। নেক্সট হচ্ছে ডাজ নট কভার। কি কি কভার করা হয় নাই? প্রথমত, আহ এখানে তিনটা জিনিস। প্রথমত, যেই ট্রান্সফারের সাথে কোনো কারেন্সি ট্রেডিং হয় না, অর্থাৎ কারেন্সি নন কারেন্সি ট্রানজেকশন, যেটা বাম পাশের টিকাটা খেয়াল করেন, নন কারেন্সি ট্রানজেকশন যেমন জাস্ট ট্রান্সফারিং ওনারশিপ অর কন্ট্রাক্টস উইদাউট এক্সচেঞ্জ অফ মানি, যেসব ট্রান্সফারের ক্ষেত্রে কোনো কারেন্সি বা মুদ্রা জড়িত না, সামনে এটার উদাহরণ আছে, আমরা সামনে বলতে পারবো। আরেকটা হচ্ছে ইফেক্ট অফ গোল্ড স্মিথারি, স্বর্ণকার আমরা যাদেরকে বলি, যারা জুয়েলারি তৈরি করে, এই স্বর্ণ বা রৌপ্যের ক্ষেত্রে জুয়েলারি কর্তৃক এটা সৌন্দর্য বর্ধন অথবা এটার গহনা তৈরি ইত্যাদি ক্ষেত্রে এই মুদ্রা বেচা কেনা বা স্বর্ণ রৌপ্যের বেচা কেনায় কোনো এফেক্ট আছে কিনা, এই বিষয়টাও আলোচনা করা হয় নাই। কারণ কি, এটা সম্পর্কে আলাদা স্ট্যান্ডার্ড আছে। গোল্ড স্ট্যান্ডার্ড নতুন যেটা বেরিয়েছে, সম্ভবত এটা স্ট্যান্ডার্ড নাম্বার 57, গোল্ডের উপর আলাদা স্ট্যান্ডার্ড দিয়েছে যেটা, এই জন্য ওইটা এখানে আলোচনা করা হয়নি। আরেকটা হলো ট্রান্সফার অফ ডেটস দ্যাট ডো নট ইনভলভ এক্সচেঞ্জ অফ কারেন্সি। পরস্পর ঋণের ক্ষেত্রে, সেট অফের ক্ষেত্রে যেখানে কারেন্সি ইনভলভ না, এ ধরনের যদি কোনো ঋণ থাকে, সেটাও এখানে আলোচনায় আসে না। আরেকটা হচ্ছে ডিসকাউন্টিং অফ বিল অফ এক্সচেঞ্জ, বিল ডিসকাউন্টিংটা এই স্ট্যান্ডার্ডে আলোচনায় আসেনি। এবার আমরা মূল স্ট্যান্ডার্ড শুরু করি। শরিয়া রুলিংস অন ট্রেডিং ইন কারেন্সি। ইট ইজ পারমিসিবল টু ট্রেড ইন কারেন্সিজ প্রোভাইডেড দ্যাট ইট ডাজন্ট ইন কমপ্লায়েন্স উইথ দ্য it is done in compliance with the following Sharia rules and precepts. Sharia ট্রেডিং ইন কারেন্সি বা মুদ্রা বেচা কেনার ক্ষেত্রে আমাদের শরিয়ার দৃষ্টিতে সেটা বৈধ হবে। কোন কোন ক্ষেত্রে বৈধ হবে শরিয়ার নীতি অনুযায়ী, সেই বিষয়গুলো প্রথমে ব্যাখ্যা করা হয়েছে। প্রথম পয়েন্ট, 2/1 both parties must take position of the counter values before dispersing, such position being either actual or constructive. প্রথম কথা হচ্ছে যে চুক্তিবদ্ধ পক্ষদ্বয়, অর্থাৎ মুদ্রা বেচা কেনার মধ্যে যে দুইটা পক্ষ থাকে, বায়ার এন্ড সেলার, উভয় পক্ষ তাদের কাউন্টার ভ্যালু তাদের মজলিস ত্যাগ করার পূর্বে বুঝে নিবে। অর্থাৎ যেই বৈঠকে লেনদেনটা হচ্ছে, সেই বৈঠকটা ত্যাগ করার পূর্বে উভয় পক্ষ কাউন্টার ভ্যালুটা বুঝে নিবে। আর এই যে কাউন্টার ভ্যালুটা বুঝে নেওয়ার বিষয় বা দখলে নেওয়ার বিষয়, সেটা অ্যাকচুয়াল হতে পারে বা কনস্ট্রাকটিভ হতে পারে। আবারও বলি, যেহেতু অ্যাকচুয়াল এবং কনস্ট্রাকটিভ সম্পর্কে সামনে আলোচনা আছে, এখন আমরা আপাতত এটা ধরে রাখি যে এই যে মুদ্রা উভয় পক্ষ যে কাউন্টার ভ্যালুটা এক্সচেঞ্জ করবে, বিনিময় করবে, এই ধরেন আমি টাকার সাথে যদি ডলার বিনিময় করি, তাহলে আমি যদি ডলার বিক্রি করি, আমি যিনি আমার কাছ থেকে ডলার কিনছেন তাকে আমি ডলারটা দিয়ে দিব, আর আমি টাকাটা বুঝে নিব। এই যে আমার ডলার দিয়ে দেওয়া আর টাকাটা বুঝে নেওয়া, এটা একই বৈঠকে হতে হবে, এটা এখানে ডিলে করা যাবে না, এই জিনিসটা বলা হচ্ছে ফার্স্ট। নেক্সট হচ্ছে দ্য কাউন্টার ভ্যালু অফ দ্য সেম কারেন্সি মাস্ট বি ইকুয়াল অ্যামাউন্ট। যদি একই কারেন্সি হয়,
তাহলে অ্যামাউন্টটা হবে সমান সমান। আপনাদেরকে বলে রাখি, এটা আপনাদের ওই স্ট্যান্ডার্ডের যে বেসিস অফ স্ট্যান্ডার্ড যেটা আছে সেখানে পাবেন। একটা বিখ্যাত হাদিসের উদ্ধৃতি সেখানে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল 6টা দ্রব্যের নাম বলেছেন। আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ওয়াশ শাইরু বিশ শাইরি ওয়াত তামারু বিত তামারি ওয়াল মিলহু বিল মিলহি। মাঝখানে একটা ছুটে গেছে, ওয়াল বুররু বিল বুররি ওয়াল বুররু বিল বুররি ওয়াল মিলহু বিল মিলহি। এখানে 6টা পণ্যের নাম আছে। এটা হলো স্বর্ণ, রৌপ্য, গম, যব, খেজুর, লবণ। এই 6টা পণ্যের উল্লেখ করে হয়তো এই 6টা পণ্য হয়তো ওই সময় বিখ্যাত ছিল। এই 6টা পণ্যের উল্লেখ করে আল্লাহ রাসূল বলেছেন যে মিসলুবি মিসলিন। খেয়াল করেন, এখানে 2টা শর্ত দেওয়া হয়েছে। মিসলুবি মিসলিন, যদি একই ধরনের অ্যাসেট হয়, অর্থাৎ স্বর্ণর সাথে যদি স্বর্ণের এক্সচেঞ্জ হয়, রৌপ্যের সাথে যদি রৌপ্য হয়, তাহলে এটা হলো মিসলুবি মিসলিন। একই ধরনের পণ্য, একই ধরনের কারেন্সি, একই ধরনের দ্রব্য যদি হয়, তাহলে শর্ত হচ্ছে সাওয়াআম বিসাওয়াইন, তাহলে এটা হবে সমান সমান। আর ইয়াদান বিয়াদিন, এটা হবে হাতে হাতে, অর্থাৎ স্পট লেনদেন হবে। এই কথাটা এখানে বলা হয়েছে। দ্য কাউন্টার ভ্যালুস অফ দ্য সেম কারেন্সি, একই কারেন্সি যদি হয় তাহলে এটা হবে ইকুয়াল অ্যামাউন্ট। আর ইভেন ইফ ওয়ান অফ দেম ইন পেপার মানি অ্যান্ড আদার ইজ ইন কয়েন অফ দ্য সেম কান্ট্রি। যেমন 5 টাকার কয়েনও আছে, আবার টাকাও আছে। টাকা হোক আর কয়েন হোক, সেম কারেন্সি হলে এটা সমান সমান হতে হবে। লাইক এ নোট অফ 1 পাউন্ড or কয়েন অফ 1 পাউন্ড, এখানে পাউন্ডের উদাহরণ দেওয়া আছে। The contract shall not contain any conditional option or deferment clause. এটা হচ্ছে 2/1/3, যে এই যে কন্ট্রাক্টটা হবে, অর্থাৎ এই যে লেনদেনটা হবে, ট্রানজেকশনটা হবে, এখানে কোনো কন্ডিশনাল কোনো অপশন বা কোনো কন্ডিশন দেওয়া যাবে না। কন্ডিশনাল অপশনটা কেমন, যেমন এক্সাম্পল আছে ডান পাশে, খেয়াল করেন। যেমন কেউ বললো যে আমি তোমাকে এখন $1000 দিচ্ছি, আমি যদি আহ, আহ, এই এই রেটে আমি তোমার কাছে $1000 বিক্রি করছি, আমি যদি বাইরে আরো ভালো কোনো রেট পাই তাহলে আমি এটা ক্যান্সেল করে দিতে পারি। এই ধরনের কোনো শর্তযুক্ত ট্রানজেকশন মুদ্রা বেচা কেনার ক্ষেত্রে বৈধ না। আরেকটা হলো অর ডেফারমেন্ট। ডেফারমেন্টটা কি, যেমন একজন বললো যে আমি এখন আজকে তোমাকে ডলার দিচ্ছি, তুমি কালকে আমাকে টাকা দিবা। এই ধরনের ডেফারমেন্ট কোনো ক্লজ থাকবে না রিগার্ডিং দ্য ডেলিভারি অফ অন অর বোথ কাউন্টার বুকস। নেক্সট হচ্ছে দ্য ডিলিং ইন কারেন্সিজ শেল নট এইম এট এস্টাবলিশিং এ মনোপলি পজিশন। ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করেন যে কারেন্সি ট্রানজেকশনের ক্ষেত্রে কোনো অনৈতিক বিষয় চর্চা করা যাবে না। যেমন মনোপলি, মনোপলি আমরা বুঝি এই যে একক বাজার, যেটা কেউ যদি বাজারে ক্রাইসিস সৃষ্টির উদ্দেশ্যে বাজার থেকে সব কারেন্সি কিনে নেয়। ধরেন ডলার কিনে নিল, ডলারের সংকট হলে তার সেটা দাম বাড়লে সেটা বিক্রি করবে। এ ধরনের ইন্টেনশনে যদি কেউ ডলার কিনে নেয় কিন্তু মনোপলি তৈরির উদ্দেশ্যে, nor should it entail any evil consequence to the interest of individual or societies. ধরেন সমাজ বা মানুষের জন্য দুর্ভোগ সৃষ্টি করে বা মানুষের জন্য কষ্টদায়ক হয়, তাদের জন্য ক্ষতিকর হয়, এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টির জন্য এই কারেন্সি বেচা কেনা করা যাবে না। এখানে দেখেন শরীয়তের এই যে আমরা মাকাসিদের শরিয়া বলি, শরীয়তের উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। শরিয়ার বাহ্যিক দৃষ্টিতে অনেক লেনদেন হতে পারে বৈধ, বাট এটার উদ্দেশ্য বা ইন্টেনশন যদি হয় অবৈধ, তাহলে সেই লেনদেনটা অবৈধ হবে। খেয়াল করেন, যেমন একজন কেউ বেশি করে স্টক করার নিয়তে মার্কেটে মনোপলি তৈরির উদ্দেশ্যে, মনোপলি সৃষ্টির উদ্দেশ্যে যদি কেউ ডলার সংগ্রহ করে বা কোনো কারেন্সি সংগ্রহ করে, তাহলে এখানে 2টা শর্ত। একজন এখান থেকে বোধহয় একটু সাউন্ড আসতেছে না, আপনারা একটু মিউট থাকেন প্লিজ। আচ্ছা, যদি মনোপলি পরিস্থিতি সৃষ্টির জন্য বাজারে ডলার বা ফরেন কারেন্সির ক্রাইসিস সৃষ্টি করে তারপরে দাম বাড়িয়ে বিক্রির উদ্দেশ্যে ডলার পারচেস করা হয়, হতে পারে সেখানে শরীয়তের যে শর্ত সেটা হয়তো পরিপালন হয়েছে। যেমন ধরেন শরীয়তের শর্ত কি, সেম কারেন্সি হলে সমান সমান হবে, আবার হাতে হাতে লেনদেনটা হবে, স্পট লেনদেন হবে। আবার যদি কারেন্সি ভিন্ন হয় তাহলে সেটা কম বেশি হতে পারবে, বাট স্পট লেনদেন হতে হবে। এটা হলো কারেন্সি লেনদেনের মোটা দাগে 2টা শর্ত। এখন এই 2টা শর্ত পরিপালন করেই কেউ যদি ব্যাপক পরিমাণে ফরেন কারেন্সি
কিনতে থাকে বাজারে সংকট তৈরির উদ্দেশ্যে, তাহলে সেটা কিন্তু আবার বৈধ হবে না। তাহলে এখানে ইসলামী শরিয়ার যে নৈতিক দিক বা এথিক্যাল সাইড, সেটা এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। 2/1/5 কারেন্সি ট্রানজেকশন shall not be carried out on the forward or future market। এখানে দুইটা পরিভাষা আসছে, খেয়াল করেন। ফরওয়ার্ড মানে কি? ফরওয়ার্ড মানে হলো ভবিষ্যতে লেনদেনটা হবে। এখন আমরা চুক্তি করছি যে ভবিষ্যতে একটা নির্দিষ্ট ডেটে আমরা এই রেটে ফরেন কারেন্সি লেনদেন করব। দিস ইজ কল ফরওয়ার্ড। এটা কনভেনশনাল ব্যাংকে আছে, আমরা সবাই জানি। ইসলামী শরিয়তে এটা বৈধ না। আর এটা হচ্ছে ফিউচার, সিমিলার টু এ ফরওয়ার্ড। এটাও ফরওয়ার্ডের মতোই, বাট এটা একটু স্ট্যান্ডার্ডাইজ হয়। স্টক মার্কেটের মতো এটার মার্কেট থাকে। এটা ইন্ডিভিজুয়াল পর্যায়ে যেটা হয় সেটা হলো ফরওয়ার্ড। আর যে স্ট্যান্ডার্ডাইজ বা এরকম স্ট্যান্ডার্ডাইজ মার্কেটে যখন এটা হয়, তখন সেটার নাম দিয়েছে তারা ফিউচার। আচ্ছা, এই যে ফরওয়ার্ড এবং ফিউচার, এই দুইটা কেন শরীয়তে বৈধ না? একজন একটু বলেন তো শুনি। কে বলবেন? এনিবডি? আপনাদের কি কারণ সেন্ট্রালি স্যার, কোড করা? ফিউচার তো অনিশ্চিত স্যার, ফিউচারের উপর তো কিছু করা যায় না। আর কেউ? স্যার ফরওয়ার্ড বা ফিউচার মার্কেটে সবসময় স্যার আমাদের যে রেট কনসিডারেশনটা বা ফ্লাকচুয়েশন হয়, সেক্ষেত্রে কোনো পক্ষ ম্যাক্সিমাম গেইন হয়ে যেতে পারে, আবার কারো বেশি ক্ষতি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এই ফরওয়ার্ড মার্কেটে যেহেতু এটা একটা ডেরিভেটিভস এর একটা মানে মূল উপাদান, তো সেক্ষেত্রে তো এগুলো ডেরিভেটিভস হইলেই সেটা কি মানে শরীয়তে ইমপারমিসিবল হবে? না, সেটা ইমপারমিসিবল না তো স্যার। এখানে প্রহিবিশনসটা বুঝতে হবে। প্রহিবিশনস, মূল প্রহিবিশনসটা কোথায়? এখানে স্যার মানে যেহেতু ঘাড়ার আছে স্যার, হাই ঘাড়ার। এখানে একটা অনিশ্চিত একটা মানে ভবিষ্যৎ আছে। আচ্ছা, আমি বুঝতে পারছি, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটা জিনিস আপনাদের সাথে একটু ক্লিয়ার করি। মুদ্রা বেচা কিনার, আপনারা আমার সাথে একটু একটু ইন্টারাক্ট করেন আর কি, ফিডব্যাক দিন। মুদ্রা বেচা কিনার দুইটা শর্ত আপনার মাথায় রাখবেন। প্রথম কথা হলো, যদি একই জাতীয় মুদ্রা হয় তাহলে দুইটা শর্ত লাগবে। এই মুদ্রা লেনদেন বৈধ হওয়ার জন্য দুইটা শর্ত থাকতে হবে। একটা হলো এটা হতে হবে সমান সমান, এটা হতে হবে স্পট। খেয়াল করেন, হাতে হাতে, সাথে সাথে লেনদেনটা হতে হবে, কাউন্টার ভ্যালুটা এক্সচেঞ্জ হতে হবে সেম কারেন্সি হলে। আর যদি এটা ডিফারেন্ট কারেন্সি হয় তাহলে এটা কম বেশি হতে পারবে, বাট লেনদেনটা হতে হবে অন দা স্পট। এই দুইটা অবস্থায়, একটা সেম কারেন্সি হলে দুইটা শর্ত, আর যদি ডিফারেন্ট কারেন্সি হয় তাহলে একটা শর্ত। এই শর্ত যদি সেম কারেন্সির ক্ষেত্রে দুইটা শর্ত যদি না পাওয়া যায়, আর ডিফারেন্ট কারেন্সির ক্ষেত্রে একটা শর্ত যেটা আছে সেটা যদি না পাওয়া যায়, এটা হলো একেবারে সবচেয়ে প্রধান এবং মেইন ফিচার কারেন্সি লেনদেনের ক্ষেত্রে, যে এই শর্তগুলো যদি অনুপস্থিত থাকে তাহলে সেই লেনদেনটা বৈধ হবে না। এখন একজন বলেন, এই যে আমি দুইটা অবস্থা বললাম, এইটা কেউ বুঝছেন কিনা? মানে বাকি আলোচনা যাওয়ার আগে এটা একটু ক্লিয়ার করি। একটু একজনে যদি শেয়ার করেন যে আপনি কিভাবে বুঝছেন আমার কথাটা, নাকি আমি বুঝাইতে পারি নাই। স্যার ফরওয়ার্ড মার্কেট এবং এখানে আমি ফরওয়ার্ড ফিউচার ফরওয়ার্ড ফিউচার বলছি না এখন, আমি এখন কারেন্সি বেচা কেনার মৌলিক দুইটা শর্তের কথা বলেছি, মৌলিক দুইটা অবস্থার কথা বলেছি, এটা বলেন। স্যার এটা স্যার ওয়ালাইকুম সালাম। বলেন। আচ্ছা, আগে শহীদুল ইসলাম সিডিসিএস আপনিই বলেন। স্যার এখানে যে ডেফিনেশন, অ্যাকর্ডিং টু ডেফিনেশন বলছে যে এটা স্যার মানে যে মজলিসে এখানে কন্ট্রাক্ট হবে সেখানে আমরা স্পট পেমেন্ট, স্পট লেনদেনটা করতে হবে হাতে হাতে, সাথে সাথে। তো যদি সেম কারেন্সি হয় তাহলে শর্ত কয়টা বলেন? সেম কারেন্সিতে হলো স্যার দুইটা শর্ত। দুইটা শর্ত কি কি? তো এটা হলো স্যার সমান কাউন্টার সমান হতে ভ্যালু। হবে, সমান হ্যাঁ, সমান কাউন্টার হতে ভ্যালু হবে। সমান 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 হতে হবে, ইকুয়াল হতে হ্যাঁ, হবে। ইকুয়াল হতে হবে। আর আর যদি লেনদেনটা হতে হবে এবং স্পট। হ্যাঁ, স্পট হতে হবে এবং মানে ইকুয়াল ভ্যালু হতে হবে। ইকুয়াল। আচ্ছা, আর আর যদি যদি ডিফারেন্ট কারেন্সি হয়? ডিফারেন্স কারেন্সি হলে তো তখন স্যার এখানে ওই যে কম বেশি হতে তখন পারবে, কম বেশি বাট হতে হবে, তবে স্পট হইতে বাট হবে। স্পট হতে হবে। ওখানে যে আচ্ছা, ওই জি জি, দিনের যে ধন্যবাদ রেট থাকবে ধন্যবাদ, সেই ঠিক রেট আছে। দিয়া আপনি এখন এক্সচেঞ্জ আরেকজনের কাছে করতে শুনি। হবে। মহিউদ্দিন সাহেব বলেন, মহিউদ্দিন সিডিসিএস কুমিল্লা, আপনি বলেন একটু জি। স্যার এটা ক্লিয়ার আর কি। দুইটার ক্ষেত্রে স্যার মানে ইয়াদান বেয়াদিন হইতে হবে, এটা মাস্ট।
ইয়েস, আর ইয়াদান বেয়াদিন জি উভয় ক্ষেত্রে, মানে স্পট উভয় লেনদেন ক্ষেত্রে উভয় হতে ক্ষেত্রে, হবে, আপনি আরো সুন্দর উভয় বলছেন। ক্ষেত্রে হতে হবে জি। হুম, আর আচ্ছা এর ক্ষেত্রে যদি কারেন্সিটা যদি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে একটাই শর্ত আর কি, ইয়াদান বেয়াদিন। আর যদি ইয়েস, কারেন্সি যদি কম সেম বেশি হতে সেম পারে। হয় সেক্ষেত্রে ইয়াদান বেয়াদিন হবে এবং মাসলান বে মাসলাইন হবে। ইয়েস, থ্যাংক ইউ। জি আপনি স্যার, তো, জি আমি কি স্যার, মাদ্রাসায় পড়া? জি স্যার। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আপনি তাহলে মিউট হন এখন। হ্যাঁ, এই দুইটা শর্ত আপনাদের সবসময় আমি মাথায় রাখতে বলবো, যে মুদ্রা বেচা কেনার একটা শর্ত যেটা স্পট লেনদেন হইতে হবে, এটা উভয় ক্ষেত্রেই হোক, সেটা সেম কারেন্সি হোক সেটা ফরেন কারেন্সি, দুই ক্ষেত্রেই মুদ্রা বেচা কেনার প্রধান শর্ত হচ্ছে এটা হাতে হাতে লেনদেন হইতে হবে, কাউন্টার ভ্যালুটা অন দা স্পট বিফোর ডিসপার্সিং লেনদেনটা কমপ্লিট হতে হবে। আর সেম কারেন্সির ক্ষেত্রে একটা শর্ত হলো যে এটা সমান সমান হতে হবে, আর ফরেন কারেন্সি যদি হয় তাহলে এটা অসমান হতে পারে। এখন ফরওয়ার্ডের ক্ষেত্রে, এখন যদি একটু আপনারা ক্লিয়ার করেন, এই ফরওয়ার্ডের ক্ষেত্রে কোন শর্তটা সমস্যা হচ্ছে বলেন তো? প্রাইস স্যার। প্রাইসের কথা তো আমরা আলোচনাই করি নাই। স্যার আমরা এখানে বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, ফরওয়ার্ডে তো স্যার হাতে হাতে হচ্ছে না স্যার। হাতে হাতে হচ্ছে না। ইয়েস, তাহলে স্পট এখানে না, একটা শর্ত পাওয়া যাচ্ছে না, এই যে স্পটের শর্তটা পাওয়া যাচ্ছে না, সুতরাং স্পট এটা বৈধ হচ্ছে। না। ফিউচারের ক্ষেত্রে বুঝলেন? একই, ফরওয়ার্ড লেনদেনটা হলো ইন্ডিভিজুয়াল ক্ষেত্রেও, যদি আমি আপনার সাথে এরকম কন্ট্যাক্ট করি যে আমরা এখন রেট ঠিক করলাম, ভবিষ্যতে আমরা একটা লেনদেন করব এই রেটে, তাহলে চুক্তিটা হয়ে গেলো এখন, বাট লেনদেনটা এখন হলো না, মানে এখানে হাতে হাতে বা স্পট লেনদেনের যে শর্তটা একটা পাওয়া গেল না, এটা এই জন্য অবৈধ। একই ফিচার আমার ফিউচারেও, ফিউচার মার্কেটটা হলো এই ফরওয়ার্ড লেনদেনের নেচারই সেখানে লেনদেনটা হয়, বাট এটা একটু স্ট্যান্ডার্ডাইজ, আমাদের ডিএসসি বা স্টক এক্সচেঞ্জ যেরকম একটা স্ট্যান্ডার্ডাইজ, আমাদের দেশে এই মার্কেটটা নাই, বিদেশে আছে। তো ফিউচার এবং ফরওয়ার্ড নাজায়েজ বা ইমপারমিজেবলের কারণ হলো এখানে স্পট লেনদেনের যে শর্তটা সেটা অনুপস্থিত। ধন্যবাদ। আচ্ছা, 2/2 তে কি আছে? ইট ইজ প্রহিবিটেড। আমি এটা লাল মার্ক করেছি, যেগুলো ইমপারমিজেবল এবং প্রহিবিটেড, এগুলো লাল মার্ক করে দিয়েছি আপনাদের যাতে সহজে নজরে পড়ে। প্রহিবিটেড কি? টু এন্টার ইনটু ফরওয়ার্ড কারেন্সি কন্ট্রাক্ট, এটা আগেরটার ধারাবাহিকতা। আপনার ফরওয়ার্ড তো আমরা আগেই বলে আসছি যে এটা ইমপারমিজেবল, এখানে ওইটা দিয়ে শুরু করছে যে এই ধরনের কারেন্সি, ফরওয়ার্ড কারেন্সি কন্ট্রাক্টটা এটা প্রহিবিটেড, শরীয়তে অবৈধ। This rule applies whether such contracts are effected through the exchange of deferred transfer of debt or through the execution of a deferred contract. খেয়াল করেন, এই যে ফরওয়ার্ড কারেন্সি কন্ট্রাক্টটা যে অবৈধ, এটার দুইটা নেচার এখানে বর্ণনা করছে, যে হতে পারে এটা ডেফার্ড ট্রান্সফারস অফ ডেট, কোনো এমন দুটা ঋণকে এখানে ট্রান্সফার করা হবে, মানে ঋণকে ট্রান্সফার করা হবে যেটা ডেফার্ড বাকিতে। যেমন কেউ বললো যে ওই ডলার্স, আমি তোমার কাছে যে ডলারটা পাই, তুমি আমার কাছে টাকা পাও, অ্যান্ড উইল সেটেল ইট ইন দ্য ফিউচার। আপনি এখন কন্ট্রাক্ট করলেন যে আমি তোমার কাছে ডলার পাই, তুমি আমার কাছে টাকা পাও, এইটা আমরা এই রেটে ভবিষ্যতে উভয়ে সেট আপ করবো, তাহলে এটা বৈধ হবে না, কারণ এখানে রেটটা ঠিক হয়ে যাচ্ছে এখন, মানে আমার কন্ট্রাক্টটা হয়ে যাচ্ছে এখন, বাট ঋণটা সেটেল হবে ভবিষ্যতে, এই জন্য এটা বৈধ হচ্ছে না। কিন্তু আবার এটা বৈধ হবে যদি আমরা রেটটাও ভবিষ্যতে ঠিক করি, যেদিন আমার লেনদেন হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট কি বলছে? এক্সিকিউশন অফ এ ডেফার্ড কন্ট্রাক্ট, কোনো একটা ডেফার্ড কন্ট্রাক্টে, কোনো একটা ডিলে কন্ট্রাক্টকে যদি এক্সিকিউশনের চুক্তি করা হয়, যেমন এ কন্ট্রাক্ট ইজ এক্সিকিউটেড টুডে, আজকে একটা কন্ট্রাক্ট করা হচ্ছে, বাট ডেলিভারি অর পজিশন অফ ওয়ান অর বোথ কারেন্সিস ইজ পোস্টপোন টু এ লেটার ডেট। একই ধরনের কথা, যে এখন আমি রেটটা ঠিক করছি, এখন কন্ট্রাক্টটা আমাদের ফাইনাল হয়ে যাচ্ছে, ভবিষ্যতে আমাদের এই মুদ্রাটা আমরা এক্সচেঞ্জ করব, লেনদেন করব, এখন এটা করব না। এই দুইটা নেচারই হলো আমার ফরওয়ার্ড কন্ট্রাক্টের নেচার। আচ্ছা, নেক্সট হচ্ছে, ইট ইজ অলসো প্রহিবিটেড টু ডিল ইন দ্য ফরওয়ার্ড কারেন্সি মার্কেট ইভেন ইফ দ্য পারপাস ইজ হেজিং টু অ্যাভয়েড লস অফ প্রফিট অন এ পার্টিকুলার ট্রানজাকশন এফেক্টেড ইন এ কারেন্সি হোজ ভ্যালু ইজ এক্সপেক্টেড টু ডিক্লাইন। এখানে আরেকটা সতর্ক কথা বলা হয়েছে, যে ব্যাংকিং প্র্যাকটিসে সাধারণত এটা হয় যে ব্যাংকারদের অনেক রিস্ক মিটিগেশন, অনেক টুলস আছে। তো এই রিস্ক মিটিগেশনের টুল হিসাবে তার মধ্যে একটা বড় রিস্ক হচ্ছে ফরেন কারেন্সি রিস্ক, ফ্লাকচুয়েশন অফ ফরেন কারেন্সি রেট।
তো এই কারেন্সি রিস্কটাকে মিনিমাইজ করার উদ্দেশ্যে কেউ যদি এই ধরনের ফরওয়ার্ড কন্ট্রাক্ট করে, সেটাও কি হবে, ইমপারমিসিবল হবে, প্রহিবিটেড হবে। যেমন এটা বাম পাশে খেয়াল করেন, এখানে একটা টিকা দেওয়া হয়েছে, এখানে বলছে যে কেউ যদি বলে যে আমরা তো আসলে এখানে স্পেকুলেশন বা এখানে কোনো এক্সট্রা গেইন করার জন্য আমরা সেটা করছি না, বরং আমার ইনস্টিটিউশনের অথবা আমার ব্যবসাকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আমি এই ধরনের একটা হেজিং টুলস হিসাবে এই ধরনের ফরওয়ার্ড করছি, এই হেজিং টুলস হিসাবে ফরওয়ার্ড চুক্তি করা হলেও সেটা অবৈধ হবে। 2/4, it is permissible for the institution to hedge against the future devaluation of the currency by recourse to the following. এবার খেয়াল করেন, এই যে আমরা বললাম যে এই ধরনের ফরওয়ার্ড কন্ট্রাক্ট করা, রেট আজকে ঠিক হয়ে গেল, লেনদেনটা পরে হবে, অথবা আজকে আমরা একটা এগ্রিড করলাম যে ভবিষ্যতে একটা নির্দিষ্ট দিনে আমরা এই ধরনের ঋণকে সেট আপ করবো, তোমার টাকা আমার ডলারের যে ঋণটা আছে আমরা এই রেটে সেট আপ করবো। এই ধরনের ফরওয়ার্ড বা ভবিষ্যতের তারিখযুক্ত ডেফারমেন্ট কন্ট্রাক্ট গুলো শরীয়তের দৃষ্টিতে প্রহিবিটেড। এবার কিছু বৈধতার স্রোত বলতেছে যে কিভাবে এটা বৈধ হতে পারে। যদিও এখানে দুইটা পদ্ধতি বলছে বৈধ পদ্ধতি, এগুলো আসলে বাস্তবে ওয়ার্কেবল না। ফরওয়ার্ড যে উদ্দেশ্যে করা হয় সেই উদ্দেশ্যটা বা সেই পারপাসটা এগুলো দিয়ে খুব বেশি সার্ভ হবে বলে আমাদের কাছে মনে হয় না। তবু যেহেতু স্ট্যান্ডার্ডে আছে আমরা একটু শিখে নেই। এখান থেকে প্রশ্নও থাকতে পারে যে একটা কেস স্টাডি দিয়ে দিল, তখন বলা হবে যে এই ধরনের ফরওয়ার্ড কন্ট্রাক্ট বা ফরেন কারেন্সি ফ্লাকচুয়েশনের এগেনস্টে হেজিং টুলস হিসাবে এই ধরনের চুক্তি করা বৈধ কিনা। তা আপনার যদি না জানা থাকে আপনি তো ফরওয়ার্ড দিকেই মনে করবেন যে না এটা অবৈধ, এই জন্য এটা আমাদের পড়তে হবে। প্রথম যে বৈধতার স্রোতটা বলছে সেটা হলো টু এক্সিকিউট ব্যাক টু ব্যাক ইন্টারেস্ট ফ্রি লোনস ইউজিং ডিফারেন্ট কারেন্সিজ উইদাউট রিসিভিং অর গিভিং এনি এক্সট্রা বেনিফিট প্রোভাইডেড দিস টু লোনস আর নট কন্ট্রাকচুয়ালি কানেক্টেড টু ইচ আদার। আপনার আমাদের দুই পক্ষের মধ্যে যদি কোনো কর্দে হাসানা টাইপের কোনো কর থাকে বা বেনাবোলেন্ট কোনো লোন থাকে, ইন্টারেস্ট ফ্রি লোন যেখানে অতিরিক্ত কোনো লেনদেন হবে না, এই ধরনের কোনো লোন দিয়ে যদি আপনি এটাকে হেজিং করতে পারেন, আপনার রিস্কটাকে মিটিগেট করতে পারেন, তাহলে সেটা বৈধ হবে। এক্সাম্পল কি দেখেন, টু সেপারেট ইন্টারেস্ট ফ্রি লোনস ফর দ্য হাসান। এক্সাম্পল, পার্টি এ ল্যান্ডস ইউএসডি টু পার্টি বি। এখানে এক পার্টি এ নাম দিয়েছি আমরা, পার্টি বি কে কি করলো, ইউএস ডলারে ঋণ দিল। সেপারেটলি পার্টি বি ল্যান্ডস বিডিটি টু পার্টি এ। অন্য একটা কন্ট্রাক্টের মাধ্যমে আবার পার্টি বি পার্টি এ কে টাকায় ঋণ দিয়েছে। দেয়ার ইজ নো এক্সট্রা বেনিফিট, তারা কোনো এক্সট্রা বেনিফিট চার্জ করে নাই। দ্য টু লোনস আর নট লিঙ্কড কন্ট্রাকচুয়ালি। একটা একটার সাথে শর্তযুক্ত হয় না যে তুমি আমাকে ডলার ঋণ দিবা, আমি তোমাকে পরবর্তীতে টাকাতে ঋণ দিব। এ ধরনের কোনো কন্ট্রাকচুয়ালি লিঙ্ক নাই, দুই কন্ট্রাক্টের সাথে কোনো লিঙ্ক নাই। one loan is not made conditional on the other। তাহলে এই ধরনের লেনদেনের মাধ্যমে আমার রিস্ককে মিটিগেট করা, রিস্ককে মিনিমাইজ করা বৈধ হবে। যেদিন আমার ডলার দরকার তার কাছ থেকে আমি ডলার নিয়ে নিলাম, আর আমার টাকা আমি সেই দিন তাকে দিয়ে দিলাম। এটা বুঝছেন কিনা একটু যদি কেউ ফিডব্যাক দেন প্লিজ। স্যার এটা মনে হয় এটা কি স্যার ওই আমার আমার টাকা দরকার, আমি টাকা নিলাম, আর আমার ডলার দরকার, ওনার ডলার দরকার, তখন ডলার দিলাম, এটা রেটটা ঠিক থাকবে না, ওই মার্কেট প্রাইস অনুযায়ী ওই সময় হবে স্যার, এরা এমন কি স্যার? ইয়েস, গুড। এখানে আপনি ভালো বলছেন। এখানে যে জিনিসটা খেয়াল করেন, ধরেন আপনার ইউএস থেকে হয়তো বা যে কোনো জায়গায় আপনি হয়তো একটা পণ্য আমদানি করবেন ডলারে। এখন পার্টি এ সে আপনার কাছ থেকে এখন টাকা নিছে, আপনি আপনি তার কাছ থেকে ডলার নিছেন। এটা হলো নাকি উল্টা হলো, মানে আপনি তার কাছ থেকে ডলার, আপনি তাকে টাকা দিছেন, সে আপনার কাছ থেকে ডলার নিছে। তাহলে নর্মালি যে আপনার কাছ থেকে ডলার নিছে সে তো ডলারটা শোধ করবে, তাই না? ভবিষ্যতে একটা তারিখে শোধ করবে, হয়তো 3 মাসের জন্য নিছে। আবার আপনি তার কাছ থেকে টাকা নিছেন, আপনারও তো টাকাটা তাকে শোধ করতে হবে। তাহলে এটা যদি হয় যে 3 মাস পরে যখন আপনার ডলার প্রয়োজন, তখন আপনার বন্ধু ডলারটা ফেরত দিল, আপনি টাকাটা তাকে ফেরত দিলেন। এখানে কোনো রেটের বিষয় না, কিন্তু রেটটা হচ্ছে
আপনার কাছ থেকে মানে রেটের বিষয়টা আসতেছে না, কারণ আপনার কাছ থেকে সে যত ডলার নিছিল সেই ডলারটাই তো সে ফেরত দিবে। আবার আপনি তার কাছ থেকে যে টাকা নিছিলেন সেই টাকাটাই তাকে ফেরত দিবেন। এখন যদি ওই দিনের স্পট রেটে এটা যদি এক্সচেঞ্জ করা হয় সেটা বৈধ হবে। আবার যদি ধরেন কোনো রেট টেট না, আমার কাছ থেকে আপনি 1,20,000 টাকা নিয়েছিলেন, আমি আপনার কাছ থেকে 1,000 ডলার নিয়েছিলাম, তাহলে নির্দিষ্ট ভবিষ্যতে কোনো নির্দিষ্ট দিনে আমি যদি আমার 1,000 ডলার পে করে দেই, আপনি বললেন যে ঠিক আছে তুমি তো আমার কাছে 1,20,000 টাকা পাবা, তাহলে আমরা দুজনে এটা সেট আপ করে ফেলি, হতে পারে। এই এই জিনিসটা এখানে বলা হয়েছে। তো এটা আসলে ব্যাংকিং এর ক্ষেত্রে কি এটা যায়, এভাবে করা যায়? যারা সিডিসিএস আছেন এখানে দুইজন দেখা যায়, এরকম হয় মানি লন্ডারিং তো স্যার, এগুলি তো মানি লন্ডারিং। না? যদি আমার দেশেই হয়, দেশে তো স্যার দেশীয় মুদ্রা হ্যাঁ, হচ্ছে, ডলার হচ্ছে না। এ- এ- না এই ডলার ধরনের আমি এই দেশে ধরনের একজনকে আমি ডলার দিতে পারি না? হ্যাঁ দিতে পারি বলেন, স্যার। জি শহীদুল ইসলাম সাহেব বলেন। হ্যাঁ স্যার দিতে পারি, কিন্তু আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে এই ধরনের প্র্যাকটিস দেখিনি এই স্যার। ধরনের প্র্যাকটিস নাই, আমি এই জন্যই বলছি, এটা শুরুতে আমি কিন্তু বলছি, খেয়াল করছেন যে এটা ওয়ার্কেবল না, আমার কাছে মনে হচ্ছে ওয়ার্কেবল না, বাট শরিয়ার দৃষ্টিতে বৈধ, এই জন্য আমরা এটা পড়লাম। ইয়েস, যাক, না হয়তো বা স্যার একটা অপশন রেখে দিছে আর কি। অপশন রেখে দেওয়া হয়েছে। আসলে এটার ফরওয়ার্ডের বিকল্প এখনো কিন্তু ওরকম অ্যাপ্রোপ্রিয়েট বিকল্প, ইসলামিক বিকল্প কিন্তু নাই। এখানে দুইটা বিকল্প আছে, এই দুই বিকল্পগুলো আসলে সেভাবে ওয়ার্কেবল নয়। আমার ফরেন ট্রেডে যে লেনদেনগুলো হয়, যে ট্রানজেকশন গুলো হয়, এগুলো আসলে এইভাবে লেনদেন করা যায় না। আচ্ছা যাই হোক, তারপরেও আমাদের স্ট্যান্ডার্ডে যেহেতু আছে, আমরা পরীক্ষার জন্য একটু পড়ে নিই। এটা গেল ফার্স্ট। নেক্সট হচ্ছে, where the exposure is in respect of an amount payable to sell goods on credit or by murabaha in the currency of the exposure। যেই ডলার বা যেই কারেন্সিটা আপনার প্রয়োজন, এটা হচ্ছে আমরা এক্সপোজার কারেন্সি বলছি। তো যেই কারেন্সিটা আপনার প্রয়োজন, সেই কারেন্সিতে আপনার যদি কোনো মুরাবাহা করেন, তাহলে সেই কারেন্সিতে যদি মুরাবাহার আম, পাওনাটা সে শোধ করে, যে কারেন্সিটা আপনার প্রয়োজন, এটা বৈধ হতে পারে। আপনি ধরেন একটা মুরাবাহাতে একটা পণ্য বিক্রি করলেন একজনের কাছে, আপনি এটা হয়তো আপনি টাকায় কিনে তার কাছে বিক্রি করেছেন, বাট তার কাছে বিক্রিটা করেছেন আপনি ডলারে, খেয়াল করেন। তাহলে এটা তাকে আপনি মেয়াদ দিয়েছেন 6 মাস বা 3 মাস। এখানে উদাহরণ যেটা দিছি আমি ডান পাশে, এখানে 3 মাসের কথা বলছি। আপনি হয়তো 3 মাস পরে আপনার একটা ইনপুট বিল হয়তো আপনার পে করতে হবে। তো আপনি 3 মাসের জন্য যে মুরাবাহাটা দিয়েছেন, সেটা যদি 3 মাস পরে সে ডলারে পে করে, মুরাবাহার যে পণ্যের যে সেল ভ্যালুটা, এবং তাহলে আপনার কিন্তু এটা এক ধরনের হেজিং হয়ে যাচ্ছে, আপনি কিন্তু ওই ডলারটা ওই সময় পেয়ে যাচ্ছেন, দাম রেট যাই হোক না কেন। তাহলে এইভাবেও আহ, এই হেজিং বা এই ফরওয়ার্ড বুকিং এর একটা কাজ হইতে পারে, এই জিনিসটা এখানে বলছে। যদি এটা আসলে এরকম আমরা ইন্ডাস্ট্রিতে খুব বেশি এরকম প্র্যাকটিস করা সম্ভব বলে মনে হয় না। তারপরেও এখানে স্যার, আমরা, হ্যাঁ হ্যাঁ স্যার, প্লিজ বলেন তো, আপনারা কেউ বলেন। হ্যাঁ, স্যার এখানে বিষয়টা, আমি একজনকে মুরাবাহা করি বা ক্যাশ টাকা একটা ডলার দিলাম, জি জি ওনার আসলে প্রয়োজন হচ্ছে বাংলা টাকা, মানে আমার কাছে ডলার নিয়ে বা মার্কেটে ডলারটা বিক্রি করে ওনার বাংলা টাকার প্রয়োজন করে ফেললো, প্রয়োজনটা সেরে জি ফেললো। জি আবার যখন 3 মাস পরে আমাকে যখন টাকাটা দিবে, উনি তো আমার মার্কেটটাকে একই প্রসেসে স্পটে কনভার্ট করেই আমাকে দিবে। জি। তো এখানে তো স্যার স্পটেই হচ্ছে, এখানে ফরওয়ার্ডের তো কোনো সুবিধা আমি যাকে দিচ্ছি সে পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক আছে। এখানে যে বিষয়টা হলো যে আপনি ডলারটা কনফার্ম হলো আসলে, দেখি এটাকে স্যার এরকম জানা আপনি একটা মুরাবাহাতে কি অন্য কেউ মুরাবাহাতে ধরেন আপনি টাকাতে একটা পণ্য কিনে একজনের কাছে ডলারে বিক্রি করলেন, সে জি যদি 3 মাস পরে ডলারে আপনার ঋণটা শোধ করে, তাহলে আপনি ডলারটা পাইলেন তো, জি, সেই ডলারটা আপনি আপনার ইম্পোর্ট বিল পরিশোধে কাজে লাগাইতে পারবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, সেটা করা যাবে। এই জিনিসটা বলে সিম্পল, ভেরি সিম্পল। মানে আপনি টাকায় যে মুরাবাহাটা আমরা করি, এটা যদি ডলারে করি, যদি করি আর কি, হম, বাংলাদেশে এরকম প্র্যাকটিস নাই আসলে। এটা আচ্ছা ভালো অপশন। আচ্ছা, ভালো এখানে অপশন মনে হয় নিঃসন্দেহে। টু, হ্যাঁ, আমরা যদি বলি যে টাকায় কিনি আর ডলারে বেচি, তাহলে মনে হয় স্যার এখানে টু সেল না হয়ে টু বাই হবে। এরকম where the exposure is in respect of amount payable to sell goods on credit, কেন এনে বাই হবে কেন? আপনি যে বললেন যে এইমাত্র যে কিনি
আবার বিক্রি করি মুনাফা হ্যাঁ, হয়, আমি তাহলে আমি মোরাবা কিনাটা মোরাবা বাই হওয়ার কথা না? আমি বুঝছি, এখানে কিনার কথা বলা হয়েছে না। আমি যদি মোরাবায় কোনো কিছু কিনি সেল করার জন্য, টু সেল গুডস অন ক্রেডিট, বাকিতে বিক্রির জন্য, বুঝছেন? সেটা। আচ্ছা, এটা কারো অস্পষ্টতা আছে এই জিনিসটা? আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন একটু মাথায় আসতেছে। আমি জি যাকে বলেন। দিলাম ডলারটা দিলাম, উনি আমি অন্য কিন্তু কারোর আমি সাথে। আমি কিন্তু ডলার দেইনি এখানে, এই উদাহরণে ডলার দেইনি। আমি কিন্তু মোরাবা হাতে তার কাছে একটা জিনিস পণ্য বিক্রি করেছি বাকিতে, আচ্ছা, আমি সরাসরি ডলারটাকে দিলাম, ধার দিলাম। কাউকে, হ্যাঁ, উনি, দিলেন। আচ্ছা, হ্যাঁ, এই ডলারটা স্যার উনি যে অন্য কারোর সাথে ফরওয়ার্ডে কন্ট্যাক্ট করে ফেলছে। অন্য কারোর সাথে যদি আবার ফরওয়ার্ডে ট্রানজাকশনে চলে যায়, তাহলে হবে তো না তো। আবার। এটা আলোচনা আছে, সামনে সামনে আলোচনা আছে। এই ধরনের প্যারালাল করা তো বৈধ হবে না। আপনি ধরেন, আপনি তাকে হয়তো ডলার দিছেন অথবা টাকাই দিছেন, সে যদি ফরওয়ার্ড করে, তাহলে এটা একটা অবৈধ লেনদেনই হলো। আমার শরীয়তের দৃষ্টিতে একটা ইমপারমিজিবল লেনদেনই হলো। ফরওয়ার্ড করা তো এটা বৈধই না, শরীয়তের দৃষ্টিতে আমি জানলাম না ইমপারমিজিবল। স্যার। আপনি না জানলে সেটা তার দায়িত্ব, সেটা ভিন্ন কথা, সেটা আপনার উপর আসবে না। ঠিক আছে। তবে আপনি এটা শর্ত করতে পারবেন না যে তুমি ভাই আমার কাছ থেকে নিয়ে ফরওয়ার্ড করো, পরে আমার সময় মতো ডলারটা দিও না। হ্যাঁ, এটা করা যাবে না, এটা করা যাবে না শরীয়তে। আমি ইন্টারেস্টিং একটা জিনিস মনে করছেন, আমি বলি। এটা হয়তো এই কনটেক্সটের বাইরে হবে, তা জানা থাকার জন্য বলি। শরীয়তে সাদ্দাস জারাই নামে একটা শরীয়তের একটা বড় কায়দা আছে। কায়দা মানে আমরা মাদ্রাসা ছাত্রের কায়দা বলি, মানে শরীয়তের মূলনীতি আছে। এটাকে আপনি লিগেল মেক্সিম বলতে পারেন। সেটা হলো সাদ্দাস জারাই। সাদ্দাস জারাই মানে কি জানেন? যে যেটার আলটিমেট গোল, যেটা আলটিমেট উদ্দেশ্য, যেটা সেটা যদি খারাপ হয়, তাহলে বৈধ কোনো কাজও ইমপারমিজিবল হয়ে যায়, বৈধ কোনো কাজও অবৈধ হয়ে যায়। যেমন ধরেন, উদাহরণটা এরকম, যে একজন আম, আঙ্গুর বিক্রেতা, সে আঙ্গুর বিক্রি করে। আঙ্গুর বিক্রি করার নিঃসন্দেহে বৈধ কাজ। কিন্তু যদি সে বুঝতে পারে যে আমি যার কাছে আঙ্গুর বিক্রি করছি সে এটা নিয়ে মদ বানাবে, অ্যালকোহল বানাবে, তাহলে তার কাছে আঙ্গুর বিক্রি করা বৈধ না। কারণ কি? কারণ হলো এই যে সাদ্দাস জারাই। সাদ্দাস জারাই মানে ব্লকিং দ্য মিনস, কোনো একটা খারাপ উদ্দেশ্য সাধনের এই মিনসটা বা এই উপায়টা বন্ধ করে দেওয়া। এটা হলো শরীয়তের মূলনীতি। তো আমি যখন কাউকে এভাবে ডলার দিব, যে তুমি বা এই ডলারটা নিয়ে ফরওয়ার্ড করো, পরে আমাকে ডলারটা দিও, তাহলে এটা কিন্তু ওই যে ব্লকিং দ্য মিনস এর আওতায়, এটা ইমপারমিজিবল হবে। আচ্ছা, জি। আচ্ছা, 2/5। আপনার কোনো প্রশ্ন থাকলে দয়া করে করবেন, অথবা এরকম যদি কোনো বিষয় থাকে যে হয়তো আমার কথাটা ক্লিয়ার হয়নি, আপনি একটু ভালো করে ক্লিয়ার করতে পারবেন, সেটা অবশ্যই শেয়ার করবেন অন্যদের সাথে। আচ্ছা, নেক্সট হচ্ছে, ইট ইজ পারমিজিবল ফর দ্য ইনস্টিটিউশন অ্যান্ড দ্য কাস্টমার টু এগ্রি at the time of settlement of the installment of a credit transaction such as morabaha that the payment shall be made in another currency applying the spot exchange rate on the day of payment. এটা ভেরি সিম্পল। ধরুন মুরাবাহাতে আপনি কারো কাছে কোনো পণ্য সেল করেছেন বাকিতে, সে যদি এই ইনস্টলমেন্টটা অন্য কারেন্সিতে দিতে চায়, ভিন্ন কারেন্সিতে, যেমন আপনি টাকায় মুরাবাহা করেছেন, এখন সে ডলারে দিবে, অথবা ডলারে মুরাবাহা করেছে কেউ, এখন পাউন্ডে দিবে, জাপানি ইয়েনিতে দিবে, অথবা ইউরিতে দিবে। তো এইগুলো বলছে যে এরকম ডিফারেন্ট কারেন্সিতে মুরাবাহার ইনস্টলমেন্ট সে দিতে পারবে, মুরাবাহার পাওনা সে পরিশোধ করতে পারবে। তবে শর্ত কি? শর্তটা কি বলছে? আপনারা ঘুমাই যান না, হ্যাঁ, বলেন। না স্যার, শর্তটা হচ্ছে হ্যাঁ, স্যার স্পট ওই দিনের সেটেলমেন্ট ডেটে যেটা রেট হবে ওই সেটেলমেন্ট ডেটে ডেটে। স্পট লেনদেনটা হইতে হবে, হ্যাঁ। হ্যাঁ স্যার। ঠিক আছে, ধন্যবাদ। খেয়াল করেন এগুলো, স্পট সবসময় স্পট, এটা খেয়াল রাখবেন। কারেন্সি লেনদেনের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে স্পট হতে হবে। আচ্ছা, এবার আসেন পজিশন ইন সেলস অফ কারেন্সিস। ওই যে আমরা এতক্ষণ অ্যাকচুয়াল এন্ড কনস্ট্রাকটিভ দুইয়ের পজিশনের পাঁচটা কথা আরেকবার বলছিলাম। বলবেন স্যার, একটা উদাহরণ দিয়ে। 2-5। স্যার, আচ্ছা, যেমন আপনি ধরেন টাকায় মুনাফা করছেন। এখন আপনি 1,00,000 টাকার পণ্য মার্কেট থেকে কিনে আপনি 1,20,000 টাকায় কাউরে সেল করছেন। সেল করছেন 1,20,000 টাকায়, সে হয়তো 12 কিস্তিতে এই টাকাটা দিবে। তাহলে 12 কিস্তি হলে মাসে কত টাকা হয় কিস্তি? 10,000 1,20,000 টাকা টাকা করে। সেলে 10,000 টাকা হয়। এখন একজনে যদি চায় এই 10,000 টাকা সে টাকায় দিবে না, সে বিদেশে থাকে, সে ডলারে দিবে, তাহলে শরীয়ত বলছে, বা এখানে মূলনীতিটা হলো, সে এটা দিতে পারবে। এই টাকায় তার ইনস্টলমেন্টটা না দিয়ে সে ডলারে দিতে পারবে, বাট ওই দিনের স্পটে লেনদেনটা হতে হবে, স্পট রেটে লেনদেনটা হতে হবে। খুব ভালো।
ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার? হ্যাঁ জি। শহীদুল ইসলাম সিডিসিএস কিছু হ্যাঁ বলবেন? না স্যার, ঠিক আছে, ওই হ্যাঁ, দিনের স্পট তাহলে ডেটে স্যার তাহলে তাহলে একটু হতে মিউট পারবে। থাকেন, হ্যাঁ মিউট থাকেন, জি। যিনি জি কথা স্যার না নেক্সট, বলবেন মিউট থাকেন। জি স্যার ক্লিয়ার স্যার, নেক্সট স্যার। Yes. আচ্ছা, এবার আমরা আসি এই যে দখল বা পজিশনের কথা বলছি, যে কাউন্টার ভ্যালুটা একজন আরেকজনের এই কাউন্টার ভ্যালুটা এক্সচেঞ্জ হতে হবে স্পট, যেটাকে আরবিতে আমরা ইয়াদান বিয়াদিন বলি, অর্থাৎ সাথে সাথে সেটার লেনদেনটা হতে হবে। এই পজিশনটা দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে আম, আহ, একটা হচ্ছে অ্যাকচুয়াল আর একটা হলে কনস্ট্রাকটিভ। সেই আলোচনাটা এখানে আসবে, তার আগে কিছু কথা আছে। 2/6/1 এ বলছে when a contract is concluded for the sale of an amount of currency, possession must be taken for the whole amount that is the subject matter of the contract at the closing of the transaction. মানে ইয়াদান বিয়াদিন হইতে হবে ফুল অ্যামাউন্ট। আপনি $1000 বিক্রি করছেন 1,20,000 টাকায়, আপনি 1,20,000 টাকা আপনি নেবেন এবং যার কাছে ডলারটা বিক্রি করেছেন তিনি $1,000 তাকে দিবেন। এটা হচ্ছে শরীয়তের মূলনীতি। এটা একই বৈঠকে স্পটে হইতে হবে, ইয়াদান বিয়াদিন হইতে হবে। আপনি তাকে ডলার দিবেন, সে আপনাকে টাকা দিবে, হোল অ্যামাউন্ট দিতে হবে, পুরো অ্যামাউন্ট, বাকি রাখা যাবে না। আচ্ছা, taking possession of one of the counter values by one party without taking possession of the other is not enough to make a currency dealing transaction permissible. যে একজনকে আমি এই যে যে উদাহরণটা দিলাম, আমি ডলার বিক্রি করছি $1,000, 1,20,000 টাকায়, আমি আপনাকে ডলার দিলাম, আপনি আমাকে বললেন যে আমি কালকে টাকাটা দিব, এটা হবে না। এই ধরনের ট্রানজেকশন বৈধ হবে না। লাইকওয়াইজ টেকিং পার্শিয়াল পজিশন ইজ নট সাফিসিয়েন্ট। আমি আপনাকে ডলার দিয়েছি 1,000, আপনি বললেন যে 60,000 টাকা এখন নেন, 60,000 টাকা কালকে নেন, এটাও বৈধ হবে না। কাউন্টার ভ্যালু, আচ্ছা ভ্যালিড। এখানে একটা জিনিস বলছে যে টেকিং পজিশন অফ পার্ট অফ কাউন্টার ভ্যালুস ইজ ভ্যালিড অনলি ইন রেসপেক্ট অফ দ্য পার্ট। যদি এটা পার্টলি ট্রানজেকশনটা হয় তাহলে ওই পার্টের জন্য লেনদেনটা বৈধ হবে। যদি আমি $1,000 1,20,000 টাকায় বিক্রি করি, আপনি যদি আমাকে 60,000 টাকা দেন, তাহলে এই 60,000 ইকুইভ্যালেন্ট হলো $500। এখানে বলছে যে এই $500 লেনদেনটা বৈধ হবে। পার্টলি যদি পেমেন্টটা হয় তাহলে ওই পার্টটুকু বৈধ হবে। এই যে উদাহরণটা এনে দেওয়া আছে বাম পাশে, খেয়াল করেন, আর বাকিটুকুর জন্য বৈধ হবে না। আচ্ছা, 2/6/3 position may take place either physically or constructively. The form of taking possession of asset differs according to their nature and customary business practice. এই যে আমরা বললাম যে ফিজিক্যালি পজিশনটা হতে পারে, আবার কনস্ট্রাকটিভলি হতে পারে। এটা বোঝার আগে এখানে বলতেছে যে এই যে পজিশনটা আমরা নিব, এই যে কাউন্টার ভ্যালুটা এক পক্ষ উভয় পক্ষ বুঝে নিবে, এই বুঝে নেওয়াটা এটা ঠিক হবে কিভাবে, যে এটা দখল হয়েছে, পজিশন নেওয়া হয়েছে কি হয় নাই। এইটা অ্যাসেট টু অ্যাসেট ভেরি করে। টাকার ক্ষেত্রে একরকম হইতে পারে, সোনা গয়নার ক্ষেত্রে একরকম হইতে পারে, এটা ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে একরকম হইতে পারে, মুভেবল অ্যাসেটের ক্ষেত্রে আরেক রকম হইতে পারে। এটা হচ্ছে নেচার অফ অ্যাসেট। নেচার অফ অ্যাসেট অনুযায়ী এই পজিশনটা ভিন্ন ভিন্ন হয়। আবার কাস্টমারি বিজনেস প্র্যাকটিস, যেই দেশের যেই প্রথা, সেই প্রথা অনুযায়ী এটা নির্ধারিত হয়। আপনারা যদি আরেকটু ডিটেল পড়তে চান তাহলে আপনাদের স্ট্যান্ডার্ড নাম্বার তো অবশ্য পড়তেই হবে যারা পরীক্ষা দেবেন। স্ট্যান্ডার্ড নাম্বার 20-এ এটার ডিটেল আলোচনা আছে যে কোন ধরনের অ্যাসেট, এটা ফিক্সড হোক মুভেবল হোক, কোন ধরনের অ্যাসেট কিভাবে পজিশনে নিতে হয়। আচ্ছা, ফিজিক্যাল পজিশনটা ভেরি ইজি। এখানে একটা ক্লজেই এক লাইনেই শেষ করে দিয়েছে, সেটা হলো ফিজিক্যাল পজিশন টেক প্লেস বাই মিনস অফ সিমালটেনিয়াস ডেলিভারি বাই হ্যান্ড। হাতে হাতে লেনদেনটা হয়ে গেল, তার মানে আমার অ্যাকচুয়াল পজিশন হয়ে গেল, ফিজিক্যাল পজিশন হয়ে গেল। আর কনস্ট্রাকটিভ পজিশনের ক্ষেত্রে বলা হয়েছে যে কনস্ট্রাকটিভ পজিশন অফ অ্যান অ্যাসেট ইজ ডিমড টু হ্যাভ টেকেন প্লেস বাই দ্য সেলার enabling the other party to take its delivery and dispose of it. খেয়াল করেন, এখানে যখন বিক্রেতা অপর পক্ষকে সেই সম্পদ গ্রহণ এবং ব্যবহার করার সুযোগ প্রদান করে, যদিও ফিজিক্যালি সেটা দখলে নেওয়া হয় না বা দখলে দেওয়া হয় না, তবে সেটা কনস্ট্রাকটিভ পজিশন। আমি আবারও বলছি, কনস্ট্রাকটিভ পজিশন বা পরোক্ষ দখলটা কি, যখন বিক্রেতা আপনাকে এই জিনিসটার অধিকার প্রদান করে এবং আপনি সেটা ব্যবহার করার সুযোগ পান। খেয়াল করছেন, এই আরবিতে এটাকে তাসাররুফ বলে। তাসাররুফ মানে হলো ব্যয় ব্যবহারের অধিকার। ধরেন আমি আপনাকে আমি এখান থেকে চিটাগাং
অথবা অন্য কোনো দূর রিমোট কোনো প্লেসে আমি মানি এক্সচেঞ্জ করছি, তাহলে আপনি যদি বলেন যে ঠিক আছে আপনি আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেন, আমি আপনাকে ডলারটা দিয়ে দিচ্ছি আপনাকে অথবা আপনার প্রতিনিধির কাছে, তাহলে এই যে এটা কাস্টমারি প্র্যাকটিস অনুযায়ী এটা বৈধ, এইভাবে দখলে নেওয়া যায়। আপনার যে কাছে যখন মেসেজ আসলো, মোবাইলে টপ করে মেসেজ আসলো যে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, এবং আপনি তখন যিনি এই কারেন্সি কিনতেছেন অথবা তার প্রতিনিধি যে আপনার কাছে থাকে আপনি তাকে দিয়ে দিলেন, এটা কিন্তু হয়ে গেল। এই যে কনস্ট্রাক্টিভ পজিশন, আপনি টাকাটা হাতে পান নাই, বাট আপনি সেটা ব্যয় ব্যবহার করার ট্রান্সফার করার অধিকার লাভ করেছেন, এটাকে বলা হয় কনস্ট্রাক্টিভ পজিশন। আমি ক্লিয়ার করতে পারলাম কিনা? কনস্ট্রাক্টিভ পজিশন মানে হচ্ছে সেই সম্পদে আপনার অধিকার প্রতিষ্ঠিত হওয়া, আর অধিকার প্রতিষ্ঠিত মানে হচ্ছে সেই সম্পদ ব্যয় ব্যবহারের অধিকার লাভ করা। এটা বুঝছেন নাকি বোঝেন নাই? কেউ একটু ক্লিয়ার করেন প্লিজ। অ্যাকচুয়াল পজিশন মানে হচ্ছে হাতে হাতে লেনদেনটা হয়ে যাবে, আপনি আমাকে ডলার দিলেন, আমি আপনাকে টাকা দিলাম, উভয় পক্ষ হাতে হাতে কাউন্টার ভ্যালুটা বুঝে পেলাম, শেষ। আর কনস্ট্রাকটিভ পজিশন হচ্ছে অ্যাসেটের উপর বা কারেন্সির উপর আপনার ব্যয় ব্যবহারের অধিকার প্রতিষ্ঠিত হওয়া। এইটুকু বোঝা গেছে? সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ, যেমন স্যার পে অর্ডার তো হতে পারে, যেমন পে অর্ডার। নিশ্চয়ই 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 পে অর্ডার কনস্ট্রাকটিভ, এর সামনে আসতেছে। আচ্ছা, সামনে এটা আসতেছে, ব্যাংকিং এর ক্ষেত্রে কিভাবে কনস্ট্রাকটিভ পজিশনটা হয় সামনে এটা আলোচনা হইতেছে। আচ্ছা, স্যার স্যার এখন এখানে জি জি প্লিজ। স্যার একটা কোশ্চেন, আমি একটা লোককে হাতে হাতে দিতে পারলাম না, আমি তার অ্যাকাউন্টে দিয়ে দিলাম, অ্যাকাউন্টের ফাইন, সাথে সাথে রিয়েল টাইম ঢুকে গেল, এটা কনসেপ্ট জি জি, না। বিএফটিএন করলাম, পরের দিন যাই ঢুকলো, তাহলে কি ইয়েস, হবে? সেটা আলোচনা আসতেছে, এটাও আপনার প্রশ্নের উত্তর পাই যাবেন। আচ্ছা, এরপরে যদি ক্লিয়ার না হয় আমরা ফার্দার আপনার প্রশ্নটা মনে রাখেন। আপনারা যত বেশি বেশি প্রশ্ন করবেন আমার মনে হয় আলোচনাটা তত অন্যদের কাছেও ক্লিয়ার হবে। এই জন্য আমি বলবো যে আপনাদের মনে কোনো প্রশ্ন আসলে সেটা সাথে সাথে উত্থাপন করবেন, তাদের সুবিধা হবে। আচ্ছা, দেখেন এখানে বলছে যে আহ, আমি আমার কোনো অ্যাসেটের উপর যিনি সেলার তিনি বায়ারকে যখন এই অধিকারটা প্রতিষ্ঠা এটা ডিসপোজের অধিকার যখন প্রদান করেন, ইভেন ইফ দেয়ার ইজ নো ফিজিক্যাল টেকিং পজিশন, যদিও সেটা ফিজিক্যালি সেই অ্যাসেটের উপর বা সেই কারেন্সির উপর আমার পজিশন প্রতিষ্ঠিত হয়নি, তবুও সেটা কনস্ট্রাকটিভ পজিশন হবে। এমং আদার ফর্মস অফ কনস্ট্রাকটিভ পজিশন দ্যাট আর অ্যাপ্রুভড বাই দ্য বোথ শরিয়া অ্যান্ড বিজনেস কাস্টমারি প্র্যাকটিস আর দ্য ফলোইং। এখন এখানে কিছু সুরত বলবে, কিছু ধরন বলবে, যে এই ধরনগুলোতে এই নেচারে কনস্ট্রাকটিভ পজিশন হতে পারে আমাদের প্রচলিত প্রথা অনুযায়ী এবং শরিয়া অনুযায়ী এটা বৈধ। প্রথম প্রকারটা হলো এতে বলছে টু ক্রেডিট সাম অফ মানি টু দ্য অ্যাকাউন্ট অফ দ্য কাস্টমার ইন দ্য ফলোইং সিচুয়েশন। কোনো কাস্টমারের অ্যাকাউন্টে কোনো ফান্ড ক্রেডিট করা এই নিচের এই অবস্থাতে এটা কনস্ট্রাকটিভ পজিশন বলে গণ্য হবে। কি কি অবস্থা? এক, when the institution deposit to the credit of a customer's account a sum of money directly or through a bank transfer। যখন কোনো কাস্টমারের অ্যাকাউন্টে ব্যাংক কোনো ফান্ড ক্রেডিট করে, হতে পারে এটা সরাসরি ক্যাশ টাকা জমা দিল, হতে পারে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ফান্ডটা জমা দিল, এতে কাস্টমারের একটা কনস্ট্রাকটিভ পজিশন হয়ে গেল, কারণ কাস্টমারের অ্যাকাউন্টে তার ফান্ড বা ব্যালেন্সটা চলে আসছে, জমা হয়েছে। দুই, when the customer, আবারও বলি এর মধ্যে আমি পড়ে যাচ্ছি, আপনারা কোথাও যদি কোথাও অস্পষ্টতা থাকে কোশ্চেন রেজ করবেন। আচ্ছা, দুই, when the customer enters into a spot contract of currency exchange between himself and the institution, যখন কোনো পার্টি কোনো কাস্টমার ব্যাংকের সাথে কারেন্সি এক্সচেঞ্জের জন্য কোনো চুক্তি করলো, ইন দ্য কেস অফ দ্য পারচেজ অফ এ কারেন্সি এগেইনস্ট অ্যানাদার কারেন্সি অলরেডি ডিপোজিটেড ইন দ্য অ্যাকাউন্ট অফ দ্য কাস্টমার। আপনি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, আপনি ব্যাংকের সাথে চুক্তি করলেন যে আমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকার ইকুইভ্যালেন্ট ডলার আমার আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করেন অথবা আমাকে দেন। দিস ইজ কনস্ট্রাকটিভ পজিশন। এক্ষেত্রে ব্যাংকের এই যে অ্যাকাউন্টে আপনার কারেন্সিটা জমা আছে সেই জমাটা ব্যাংকের জন্য কনস্ট্রাকটিভ পজিশন। ব্যাংক ইচ্ছা করলে সেটা ট্রান্সফার করে যখন নিয়ে নিল, এবং আপনি যে ডলারটা সেটা যদি আপনি হাতে হাতে নেন তাহলে এটা অ্যাকচুয়াল পজিশন। আর আপনার এই ডলারটা যদি ব্যাংক আরেকটা ফরেন কারেন্সি আপনার কোনো এফসি অ্যাকাউন্ট থাকে সেখানে জমা করে দেয়, ইটস ইউর কনস্ট্রাকটিভ পজিশন। আচ্ছা, Number 3, when the institution debits by the order of a customer a sum of money to the latter's account and credit it to the another account, আপনি একটা ইনস্ট্রাকশন দিলেন ব্যাংকে যে আমার এত টাকা অন্য অমুক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। এ ধরনের অর্ডারের ক্ষেত্রে যখন ব্যাংক আপনার অ্যাকাউন্টে ডেবিট করে
অন্য অ্যাকাউন্ট ক্রেডিট করলো, তখন সেই অ্যাকাউন্ট হোল্ডারের তার এটা কনস্ট্রাকটিভ পজিশন হয়ে গেল ইন এ ডিফারেন্ট কারেন্সি, যদি অন্য ভিন্ন কারেন্সিতে হোক অসুবিধা নেই, আইদার ইন দ্য সেম ইনস্টিটিউশন অর অ্যানাদার ইনস্টিটিউশন। সেটা হতে পারে এই ব্যাংকের কোনো এফসি অ্যাকাউন্ট অথবা অন্য ব্যাংকের কোনো এফসি অ্যাকাউন্ট, উভয়টাই বৈধ, ফর দ্য বেনিফিট অফ দ্য কাস্টমার অর এনি আদার পে, কাস্টমারের বেনিফিট বা অন্য কোনো প্রাপকের অনুকূলে যখন এটা ট্রান্সফার করা হয়। In following such a procedure, the institution shall adhere to the principle of Islamic law regarding currency exchange. কারেন্সি এক্সচেঞ্জের যে শর্ত সেটা মানতে হবে, মানে স্পট রেটে লেনদেনটা করতে হবে। A delay in making the transfer, ওই যে আপনার বিএফ টিমের প্রশ্নটা এখানে আসছে। A delay in making the transfer is allowed to the institution consistent with the practice whereby a payee may obtain actual receipt according to the prevailing business practice in currency market. যে আপনার কাস্টমারি প্র্যাকটিস যেটা, সমাজে প্রচলিত প্রথা যেটা, এই প্রথার কারণে বা কোনো ইনস্টিটিউশনাল কোনো সিস্টেমের কারণে যে ডিলেটা হয়, এই ডিলেটা অ্যালাউড, এটা এ ধরনের ট্রান্সফার শরীয়তে বৈধ। However, the payee অর্থাৎ প্রাপক যিনি is not entitled to dispose of the currency, প্রাপক যিনি তিনি এটা ডিসপোজ করতে পারবেন না এই যে ইন্টারিম পিরিয়ডে, যেমন বিএফটিএন আপনি করেছেন, বাট ওই যার অ্যাকাউন্টে এইটা ফান্ডটা যাবে তার অ্যাকাউন্টে এখনো পৌঁছায় নাই, ক্রেডিট হয় নাই, সে মেসেজ পায় নাই, সেই পেয়ী বা সেই প্রাপক কিন্তু সেটা ডিসপোজ করতে পারবেন। কারণ আপনার ইন্ডে আপনার ট্রান্সফার করেছেন, বাট তার ইন্ডে যেহেতু এখনো জমা হয় না, এই জন্য কনস্ট্রাকটিভ পজিশন এখনো তার এটা অর্জিত হয়েছে বলে ধর্তব্য হবে না। বাট এই ধরনের প্রসেসটা বৈধ, কারণ এটা জনকল্যাণ বা এটা এটা হচ্ছে মানে এই এই সিস্টেম ছাড়া তো এই লেনদেনটা সম্পন্ন হবে না। এই জন্য এই ইন্টারিম পিরিয়ডটা এটা ডিলে করা বৈধ, বাট যতক্ষণ পর্যন্ত কাস্টমারের অ্যাকাউন্টে এটা ডিসপোজ করার মতো তার অধিকার জন্ম না নিবে, ডিসপোজ করার মতো তার ক্যাপাসিটি না না আসবে, ততক্ষণ পর্যন্ত সেটা ডিসপোজ করতে পারবে। এই কথাটা এখানে বলা হয়েছে, আনলেস until effect of the bank transfer has taken effect so that the pay is able to make an actual delivery of the currency to a third party, যতক্ষণ পর্যন্ত এটা তার পজিশনে না আসবে ততক্ষণ পর্যন্ত সে এটা থার্ড পার্টির কাছে ট্রান্সফার করতে পারবে না। আচ্ছা, এটা গেল আমার এ। আর এবার আসছে বি, রিসিভ অফ এ চেক কনস্টিটিউট কনস্ট্রাকটিভ পজিশন। ওই যে একজন পে অর্ডারের কথা বলছিলেন, পে অর্ডারটাও এটা তো চেকের চেয়ে আরো বেশি গ্রহণযোগ্য। চেকের ক্ষেত্রে কনস্ট্রাকটিভ পজিশনটা কখন এটা ধর্তব্য হবে বা কখন এটা কনস্ট্রাকটিভ পজিশন হয়েছে বলে গৃহীত হবে, প্রোভাইডেড দ্যাট দ্য ব্যালেন্স পেয়েবল ইজ অ্যাভেলেবল ইন দ্য অ্যাকাউন্ট অফ দ্য ইস্যুয়ার অফ দ্য কারেন্সি অফ দ্য চেক। যে চেকের ক্ষেত্রে তখনই সেটা কনস্ট্রাকটিভ পজিশন অর্জিত হয়েছে বলে ধর্তব্য হবে যখন সেই অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ব্যালেন্স থাকবে এবং সেই ব্যালেন্সটা ইনস্টিটিউশন বা ব্যাংক কর্তৃক পেমেন্টের জন্য ব্লক করা হবে। এটা থেকে ব্যাংকিং পরিভাষায় গুড ফর পেমেন্ট বলে। যদি কোনো চেক আপনি কাউকে দেন, সে এটা ব্যাংকে নিয়ে যাবে, নিয়ে যদি ম্যানেজার সেখানে লিখে দেয় তার অ্যাকাউন্টে ব্যালেন্স দেখে, এবং এখানে যদি ম্যানেজার সাইন করে গুড ফর পেমেন্ট, তাহলে সেই অ্যামাউন্টটা সেই ম্যানেজার ওই অ্যাকাউন্টে ব্লক করে রাখে। এই ধরনের অ্যাকাউন্টের ব্যালেন্স যেই চেকের এগেনস্টে ব্লক করা আছে, সেই চেকটা যদি আপনি কাউকে দেন তাহলে ওই অ্যামাউন্টের উপর তার কনস্ট্রাকটিভ পজিশন অর্জিত হবে। প্র্যাকটিস আছে স্যার এই এগুলো নাই, এগুলা কিতাবে আছে, এগুলো নাই। আপনারা যখন এই যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট করবেন তখন এগুলা পড়াবেন, এই গুড ফর পেমেন্ট, আরো কি কি আছে না, এন্ডোর্সমেন্ট, এইগুলা তো বাস্তবে আসলে সেরকম এন্ডোর্সমেন্টটা আছে যখন ব্যাংক ওই যে এন্ডোর্স করে ক্লিয়ারিং চেক, এটা আছে, কিন্তু এমনি পার্সন টু পার্সন বা ইন্ডিভিজুয়াল এসব ইয়েটা কম, প্র্যাকটিসটা খুবই কম। আর গুড ফর পেমেন্ট এটা সাধারণত ব্যাংকিং এ প্র্যাকটিস নাই, এটা থিওরিতে আছে। তবে এটা হতে পারে, এটা হইলে এটা শরীয়ত বলছে যে এই ধরনের যদি অ্যামাউন্ট ব্লক করা হয় তাহলে সেটা শরীয়তে কনস্ট্রাকটিভ পজিশন হয়েছে বলে ধর্তব্য হবে। আচ্ছা, the receipt of a voucher by merchant signed by the credit card holder is constructive position of the amount of currency entered as a payable on the coupon, provided that the card issuing institution pays the amount without document, without deferment to the merchant accepting the card. কার্ডের ক্ষেত্রে, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যখন আপনি তখন কার্ডে কোনো পণ্য পারচেস করবেন অথবা হ্যাঁ, যদি আপনি কোনো মার্কেট বা কোনো শপে
ক্রেডিট কার্ড পাস করেন, আপনার কাছে একটা ভাউচার দিবে। সেই ভাউচারটা যদি আপনার সাইন করা হয় এবং এই সাইন করা ভাউচারটাতে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টের উপর ওই সেলারের বা ওই ভেন্ডরের বা ওই যিনি আপনার কাছে পণ্যটা সেল করেছে তার কনস্ট্রাকটিভ পজিশন অর্জিত হয়েছে বলে ধর্তব্য হবে, গণ্য হবে। তবে একটা কথা বলছে, দ্য কার্ড ইস্যুইং ইনস্টিটিউশন পেজ দ্য অ্যামাউন্ট উইদাউট ডেফারমেন্ট টু দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টিং দ্য কার্ড। সেই ভাউচারটা ব্যাংকে শো করার সাথে সাথে ব্যাংক সেটা ডেফার করতে পারবে না, তাকে ইনস্ট্যান্টলি পেমেন্টটা দিতে হবে। এই এই যে এই পর্যন্ত আমরা যে ক্লজটা আলোচনা করলাম, কয়েকটা ক্লজ, যে কনস্ট্রাকটিভ পজিশন কিভাবে হইতে পারে, এ এবং বি, এই দুইটা সেকশনের আন্ডারে কয়েক ধরনের নেচার অফ ট্রানজেকশন বলা হয়েছে। এখানে কারো কোনো অস্পষ্টতা আছে? স্যার যে বিএফটি এর কোশ্চেনটা করা হলো স্যার, তাহলে সেটা আচ্ছা, পারমিজেবল হ্যাঁ, হচ্ছে না স্যার এটা? বিএফটিএম এর মাধ্যমে যে ট্রানজেকশন এটা বৈধ। এই যে ডিলে ইন মেকিং ট্রান্সফার ইজ অ্যালাউড টু দ্য ইনস্টিটিউশন, এটা বৈধ। কিন্তু প্রশ্ন বা শর্ত হচ্ছে যে বিএফটি এর মাধ্যমে যেই ফান্ডটা ট্রান্সফার হচ্ছে ওই ফান্ডটা তার অ্যাকাউন্টে পৌঁছানো না পর্যন্ত উনি এটা ডিসপোজ করতে পারবেন, থার্ড পার্টির কাছে ট্রান্সফার করতে পারবেন। আচ্ছা, চেকও দিতে পারবো না, আমি ধরে চেকও নিয়ে দিতে চেকও না দিতে পারবো না না না, এটা চেক দিলে ওই যে চেকটা কখন কনস্ট্রাকটিভ পজিশন হবে জানেন? ওই চেকের এগেনস্টে যখন ব্যালেন্সটা অ্যাভেলেবেল থাকবে এবং ওই ব্যাংক বা ইনস্টিটিউশন যখন ওই অ্যামাউন্টটা ব্লক করবে। এখানে শর্তটা খেয়াল করবে। আমি যদি আপনাকে একটা চেক দিয়ে দেই, আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই, তাহলে কি এটা কনস্ট্রাকটিভ পজিশন হবে? প্রশ্নই আসে না, না। হবে না। বরং অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে এবং ওই ব্যালেন্সটা ব্লক থাকতে হবে। কারণ আমি আপনাকে 1 লাখ টাকার চেক দিলাম, আমার অ্যাকাউন্টে হয়তো এখন 2 লাখ টাকা আছে, পরবর্তীতে আমি আপনাকে 1 লাখ টাকার চেক দেওয়ার পরে আরেকজনের কাছে আমি হয়তো 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকার চেক দিলাম, তাহলে তো আপনার এই 1 লাখ টাকার উপর আপনার কনস্ট্রাকটিভ পজিশন হলো না। কারণ ওই লোক যদি আগে চেক উপস্থাপন করে আপনি তো ব্যালেন্স পাবেন না, তাহলে টাকা এটা কনস্ট্রাকটিভ পজিশন হলো কিভাবে? কিন্তু বাস্তবে তো স্যার এটা হয়, এটা চেক বাউন্স হতেই হয়। এজন্য শুধু চেক যদি কেউ কাউকে দেয় এটার উপর একটা প্রশ্নও থাকতে পারে। আপনি খেয়াল করেন, ভালো কোশ্চেন করছেন। শুধু যদি চেক একজন আরেকজনকে দেয় সেটার উপর কনস্ট্রাকটিভ পজিশন হবে না, এটা তার ফান্ড সে বুঝে পেয়েছে বলে মনে করা যাবে না। এ ধরনের লেনদেন বৈধ হবে না, সহজ কথা। আপনি ধরেন মানে ডলার, অ্যাকাউন্ট, হ্যাঁ বলেন, স্যার, অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাভেলেবেল থাকতে হবে, মানে শুধু তখনই অ্যাভেলেবেল না, কনস্ট্রাকশন পজিশন শুধু অ্যাভেলেবেল না। আপনি ধরেন অ্যাভেলেবেল ব্লক আছে, করতে হবে। ব্লক করতে হবে। অ্যাভেলেবেল আছে, ব্লক এটা হচ্ছে করতে না হবে। কেন? এই যে আমি একটু আগে যে কেসটা বললাম, আপনি ধরেন আপনার অ্যাকাউন্টে 1 লাখ টাকা আছে, আপনি 1 লাখ টাকার ডলার কিনে আপনি ওই ডলার যে সেল করে তাকে 1 লাখ টাকার চেক দিলেন, তাহলে কি লেনদেনটা বৈধ হবে না হবে না বলেন? হ্যাঁ স্যার, বৈধ হবে স্যার। আচ্ছা, আর স্যার, কেউ? স্যার হ্যাঁ, এই বলেন। নিয়ম যদি স্যার আমরা মানতে চাই, তাহলে আমাদের লোনের ক্ষেত্রে কিছু পোস্ট ডেটেড চেক নিয়ে রাখি। জি তাহলে স্যার আমি লোন নিয়ে থাকলাম, লোন তো আমার অ্যাকাউন্টে নাই, আমি ঠিকই চেক ব্যাংকে জমা দিয়ে রাখছি সিকিউরিটি জি হিসেবে। জি জি, কারেন্সি তাহলে ক্রয় কি বিক্রয় না এটা। ওটা তো অন্য ইস্যু, ওই ওটা তো ওই ওই চেকটা আমরা আসলে এখন কারেন্সি ক্রয় বিক্রয়ের মধ্যে নাই কিন্তু, আপনি একটু খেয়াল করেন। একটার মধ্যে আচ্ছা, একটা গোলায় ফেলেন না। এখন মানে আমরা ওইটা ঢুকছি, এখন আমরা আলোচনাটা গ্যারান্টির মধ্যে স্যার করতেছি, এটা। হ্যাঁ না গ্যারান্টি না, এখন আমরা ঢুকতেছি কনস্ট্রাকটিভ পজিশন কখন কখন অর্জিত হবে। আপনি টাকাটা বুঝে পেয়েছেন, আপনি কারেন্সিটা বুঝে পেয়েছেন, এটা কোন কোন অবস্থায় এই বুঝে পাওয়াটা শরিয়া সম্মত। এখানে বলা হচ্ছে ওকে। এক পর্যায়ে যে যখন আপনি চেক দিবেন, এখন কারেন্সি ট্রানজেকশনের ক্ষেত্রে আসি, আপনি ডলার কিনেছেন 1,000 ডলার, এখন আপনি ডলার বিক্রেতাকে 1,20,000 টাকার চেক দিলেন। এই 1,20,000 টাকার উপর তার কনস্ট্রাকটিভ পজিশন অর্জিত হইলো না হইলো না, এটা বলেন এখানে স্ট্যান্ডার্ড অনুযায়ী। আচ্ছা যতক্ষণ বলেন। পর্যন্ত টাকা রেডি না থাকবে স্যার, ততক্ষণ পর্যন্ত হবে না। ইয়েস, শুধু ব্যালেন্স থাকলে হবে না, সেই ব্যালেন্সটা যতক্ষণ পর্যন্ত ব্লক না হবে ততক্ষণ পর্যন্ত তার কনস্ট্রাকটিভ পজিশন হয়েছে বলে বলা যাবে না। তার মানে এখানে ডলার ক্রয় বিক্রয় বা ডলার পারচেসটা বৈধ হয় না, এই ডলার বিনিময়টা বৈধ হয় না। হ্যাঁ, এটা যদি হয় যে আপনি সাথে সাথে ব্যাংকের অ্যাকাউন্ট মানে কাউন্টারই আছেন, ব্যাংকেই লেনদেনটা হয়েছে, আপনি ডলারটা দিয়েছেন, চেকটা কাউন্টারে প্লেস হয়েছে, আপনি টাকা পেয়ে গেছেন, দ্যাট ইজ এনাফ। বাট আর যদি এরকম হয় যে আপনি চেক দিলেন, তাহলে এটা অনেকটা বাকির মতো হয়ে গেল, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই অথবা ব্যালেন্স থাকলে সেটা ব্লক করা হয় না, অন্য জায়গায় চলে যেতে পারে, তাহলে এটা বাকির মতো হয়ে গেল, এটা আবার লেনদেনটা বৈধ হবে না। খেয়াল করেন এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আচ্ছা,
এই পর্যায়ে আমরা 2/7 এজেন্সি ইন ট্রেডিং ইন কারেন্সিস। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেটা হলো বোথ পার্টিস, সেলার এবং বায়ার যখন একসাথে কোনো কারেন্সি লেনদেন করে তখন সেটার হুকুম কি হবে এই বিষয়ে আলোচনা করলাম। এখন আরেকটা অন্য ভিন্ন মাত্রায় আলোচনা করা হচ্ছে, একটা নিউ ডাইমেনশন, যে এখানে সেলার আছে, বায়ার সরাসরি নাই, তার প্রতিনিধি আছে, অথবা বায়ার আছে, সেলার সরাসরি নাই, তার প্রতিনিধি আছে, সেই ধরনের লেনদেনটা কি হবে? আচ্ছা, প্রথমত যেটা বলা হয়েছে 2/7/1, it is permissible to appoint an agent to execute a contract of sale of a currency without authorization to taking position of the position and deliver of countervalues. খেয়াল করছেন? আবার পড়ি, it is permissible to appoint an agent to execute a contract of sale. আপনি ফরেন কারেন্সি সেলের জন্য কাউকে এজেন্ট নিয়োগ করতে পারবেন with authorization to take position of possession of and deliver of countervalue. তাকে এই অথরিটি দিতে পারবেন যে তুমি আমার এই কাউন্টার ভ্যালুটা পজিশনে নিতে পারবা, অ্যাকসেপ্ট করতে পারবা। এই ধরনের অথরিটি দিয়ে একজন সেলার তার কারেন্সি সেল করার জন্য এজেন্ট নিয়োগ দিতে পারবে। আচ্ছা, 2 নম্বর 2/7/2, it is permissible to appoint an agent to sell currencies without authorizing him to take position of the amount sold. প্রথম অবস্থাটা ছিল যে আপনি একজন এজেন্ট নিয়োগ করছেন, আপনি ডলার বিক্রির জন্য কাউকে এজেন্ট করছেন, সেই ডলারের বিনিময়ে যে টাকাটা আসবে সেটা সে পজিশনে নিতে পারবে, তাকে সেই অথরিটি দেওয়া হয়েছে। পরবর্তীতে বলা হচ্ছে এটাও শরিয়া সম্মত যে আপনি কাউকে এজেন্ট নিয়োগ করবেন কারেন্সি বিক্রয়ের জন্য, কিন্তু তাকে কাউন্টার ভ্যালুটা রিসিভ করার অথরিটি দিবেন না, সে ধরনের এজেন্সি নিয়োগও বৈধ। বাম পাশে উদাহরণ আছে, যেমন ধরেন আহমেদ অ্যাপয়েন্টস হাসান টু সেল হিজ $1 1000। এখানে আহমেদ সাহেব হাসান সাহেবকে প্রতিনিধি করলো $1000 বিক্রির ব্যাপারে। হাসান ফাইন্ডস এ বায়ার, হাসান খুঁজে খুঁজে একটা বায়ার বার করলো যে $1000 কিনবে। ফাইনালাইজ দ্য ডিলটা ঠিক করলো কত রেটে, কি পরিমাণ টাকা, কত টাকা এটা বিক্রি হবে। and the buyer gives the BDT directly to Ahmed. খেয়াল করছেন, এখানে হাসানকে কিন্তু বায়ার ওই টাকাটা দেয় নাই, টাকাটা দিছে আহমেদকে, যিনি অরিজিনাল সেলার, তাকে দিছে। আহমেদ অন দ্য স্পটে সেটা পে করছে বিফোর দে লিভ, তারা আলাদা হওয়ার আগে একই বৈঠকে সেটা পে হয়েছে। হাসান নেভার টাচেস দ্য মানি, হাসান কিন্তু এক্ষেত্রে শুধু রেট ঠিক করছে, বায়ার বের করছে, বায়ার ঠিক করছে, সে মানি টাচ করে নাই। স্টিল ভ্যালিড আন্ডার শরিয়া, এই ধরনের কন্ট্রাক্ট বা এই ধরনের এজেন্সি শরিয়াতে বৈধ। 2/7/3, it is permissible to authorize taking position of the counter values after the execution of a contract of currency exchange, provided such position is completed by the authorized agent at the closing of the transaction before the principal parties are dispersed. এখানেও এই ধরনের এজেন্ট নিয়োগ করাও বৈধ, অথরিটি দেওয়া বৈধ, যে কাউন্টার ভ্যালুটা তারা পজিশনে নিবে আফটার দ্য এক্সিকিউশন অফ এ কন্ট্রাক্ট কারেন্সি এক্সচেঞ্জের কন্ট্রাক্টটা সম্পন্ন হওয়ার পর। তবে শর্ত হচ্ছে such possession is completed by the authorized agent at the closing of the transactions before the principal parties are dispersed. তারা যারা চুক্তিবদ্ধ, যারা বায়ার সেলার, তারা আলাদা হওয়ার আগেই এজেন্টদের হাতে সেই কাউন্টার ভ্যালুটা পৌঁছতে হবে। এখানে এই চিত্রটা বা এখানে কেস স্টাডিটা একটু ভিন্ন। এখানে হচ্ছে ধরেন বায়ার এবং সেলার উভয় উপস্থিত আছে, বাট ডিল করতেছে এজেন্টরা। বায়ারের একজন এজেন্ট আছে, সেলারের একজন এজেন্ট আছে, তারা ডিল করছে, বাট কাউন্টার ভ্যালুটা পরিশোধ হইতেছে বায়ার এবং অরিজিনাল যে প্রিন্সিপাল বায়ার এবং সেলারের কাছে। বলা হচ্ছে এই ধরনের এজেন্সি নিয়োগও বৈধ। আচ্ছা, এজেন্সি ইন ট্রেডিং ইন কারেন্সিস, এখানে কারো কোনো অস্পষ্টতা আছে? আচ্ছা, যদি না থাকে আমরা সামনে যাই। 2/8, ইউজ অফ মডার্ন মিনস, আধুনিক প্রযুক্তি ব্যবহার করা, কারেন্সি ট্রেডিং এর ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা, এটার শরীয়তের হুকুম কি সেটা এখানে বলা হচ্ছে। bilateral contracting between two parties at different remote place using modern communication means has the same juristic consequences as execution of the contract in one and same place. আপনি রিমোট কোনো প্লেসে, অন্য কোনো জায়গায় দুই পার্টি, এক জায়গায় বায়ার আরেক জায়গায় সেলার, এই দুই পার্টির মধ্যেও
যদি স্পটে লেনদেন হয় একই বৈঠকে, ধরেন আমি মোবাইল কলে আছি, ভিডিও কলে আছি, অথবা আমি যে কোনো একটা মডার্ন মিনস ইউজ করে দুইজনের কন্ট্যাক্টের মধ্যে আছি, এখানে একই কন্ট্যাক্টে যদি আমার এই মুদ্রাটা লেনদেন হয়, তাহলে এই স্ট্যান্ডার্ড বলছে যে সেম জুরিস্টিক কনসিকুয়েন্স, এখানে মানে একই আইনগত ফলাফলটা হবে আমার সরাসরি দুই পক্ষ একসাথে বসে লেনদেন করার যে ফলাফল, লেনদেন করার যে শরঈ হুকুম, এখানে মডার্ন মিনস বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যদি একই বৈঠকে একই মিটিং এ ধরনের বাইং সেলিং অফ কারেন্সি করা হয়, সেটাও একই হবে, একই ধরনের হবে। এখানে একটু স্পেলিং মিস্টেক আছে আপনাদের স্ট্যান্ডার্ডে, এখানে হবে সেম হয়ে গেছে এম, খেয়াল করেন। আমি এটা সেম লিখতে পারতাম এখানে ওয়ার্ডে, বাট লিখে এই কারণে যে আপনাদের মূল স্ট্যান্ডার্ড যেহেতু এই ভাষাটা আছে, আমি এটা ইনটেক্ট রেখেছি। আচ্ছা, 2/8/2, an offer made for a stated period which is transmitted by one of the prescribed means of communication, remaining bindings on the offeror during that period. কোনো একজন যদি অফার দেয় কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য, যে আমি 3 দিন এই অফারটা ভ্যালিড থাকবে, আমি $1000 বিক্রি করব, এই 3 দিনের মধ্যে যদি কেউ এই অফারটা গ্রহণ করে, তাহলে বলা হচ্ছে যিনি অফারটা দিলেন তার জন্য এই অফারটা পরিপালন করা বাইন্ডিংস, এটা তার জন্য বাধ্যতামূলক। দ্য কন্ট্রাক্ট ইজ নট কমপ্লিটেড আনটিল অ্যাকসেপ্টেন্স বাই দ্য অফারি। অফারি বা যার কাছে প্রস্তাব করা হয়েছে, এই প্রস্তাব যদি কেউ গ্রহণ না করে, ততক্ষণ পর্যন্ত এই কন্ট্রাক্টটা কমপ্লিট হবে না। And taking position of the counter values, either actual or constructive, by both parties has taken place. যখন এই উভয় পক্ষ একসাথে একমত হবে, তখন এই উভয় পক্ষের মধ্যে কাউন্টার ভ্যালুটা এক্সচেঞ্জ হইতে হবে। bilateral promise to purchase and sell currencies, এখন একটা ভিন্ন মাত্রা আসছে, যে আমি এখন লেনদেন করব না, ভবিষ্যতে লেনদেন করব, এই ধরনের প্রমিস করা, এটা যদি উভয় পক্ষ থেকে করা হয়, উভয় পক্ষ কর্তৃক বাইলাটেরাল প্রমিস করা হয়, তাহলে শরীয়তের হুকুম কি? আর যদি এটা এক পক্ষ থেকে করা হয়, লেটারাল যদি কোনো প্রমিস করা হয়, সেটার হুকুম কি? এটা এখন আলোচনা করা হবে। 2/9/1, a bilateral promise to purchase and sell currencies is forbidden if the promise is binding, even for the purpose of hedging against currency devaluation risks. However, a promise from one party is permissible even if the promise is binding. উভয় পক্ষ যদি কোনো কন্ট্রাক্ট করে যে আমরা ভবিষ্যতে অমুক তারিখে এই লেনদেনটা করব, এত ডলার এই মূল্যে আমরা লেনদেন করব, তাহলে এটা শরীয়র দৃষ্টিতে প্রহিবিটেড। বাট এক পক্ষ যদি বাইন্ডিং প্রমিস করে যে আমি এত ডলার বা এত টাকা এই ডলারটা অমুক তারিখে বিক্রি করব, এটা সিঙ্গেল যদি কেউ প্রমিস করে, তাহলে তার জন্য এটা বৈধ। তো বুঝছেন জিনিসটা? কেউ যদি একটু ফিডব্যাক দেন। এটা একটু জটিলতা আছে, এটা জটিলতা আছে কিন্তু। এখানে মানে কন্ট্যাক্ট এখানে হয়নি স্যার, কন্ট্যাক্ট এখানে না হচ্ছে স্যার হ্যাঁ, একজন বলেন, আগে শহীদুল ইসলাম সিডিসিএস বলেন। স্যার এখানে হলো বাইলেটারাল যে প্রমিস, এইটাকে স্যার নিষিদ্ধ করা হয়েছে। Yes. মানে আর সেক্ষেত্রে যদি ইউনিলেটার কোনো প্রমিস হয়, সেক্ষেত্রে এক পক্ষ এটা করলে এটা মানে এটা পারমিজেবল শরীরের দৃষ্টিতে, এবং সেক্ষেত্রে যে যিনি প্রমিস করবেন এটা তার জন্য তখন বাইন্ডিং হবে। তার জন্য বাইন্ডিং। জি, আর কেউ কিছু বলতে চাইছিলেন? জাহিদ হাসান কিছু বলতে চাইছিলেন? জি স্যার, বাইলেটারাল মানে দুজন যদি হয়ে যায়, তাহলে প্রায় এটা কন্ট্যাক্টের মতোই হয়ে যায়, তাহলে এটা নিষিদ্ধ না, হবে প্রায় স্যার। না, প্রায় না, এটা কন্ট্রাক্টই হয়ে যায়। বাইন্ডিং বাইলেটারাল প্রমিস মানেই হচ্ছে কন্ট্রাক্ট, এই জন্য এটা অবৈধ। জি স্যার। আচ্ছা, next 2/9/2, parallel purchase and sale of currencies is not permissible. খেয়াল করছেন? As it incorporates one of the following invalidating factors. উভয় পক্ষ আপনি যদি সমান্তরাল কোনো কারেন্সি বাইং সেলিং কন্ট্রাক্ট করেন, তাহলে সেটা পারমিসিবল হবে না। কেন পারমিসিবল হবে না? এই নিচের যে কোনো নিষিদ্ধকারী ফ্যাক্টর সেখানে থেকে যাবে, এই জন্য এটা পারমিটেড হবে না। কি কি ফ্যাক্টর থাকতে পারে? নাম্বার 1, there is no delivery and receipt of two currencies bought and sold, and thus the contract amounts to a deferred sale of currency. যদি আপনি প্যারালাল
কন্ট্রাক্ট করেন, তাহলে সেখানে তো অবশ্যই ডেফার্ড কন্ট্রাক্ট করবেন, তাই না? এই ধরনের প্যারালাল কন্ট্রাক্ট বৈধ না, কারণ ওখানে আমার কারেন্সিটা ডেফার্ড বা ভবিষ্যতে লেনদেনের একটা চুক্তি হয়। ডেফার্ড সেল অফ কারেন্সি এটা বৈধ না। মেকিং এ কন্ট্রাক্ট অফ কারেন্সি এক্সচেঞ্জ কন্ডিশনাল অন অ্যানাদার কন্ট্রাক্ট অফ কারেন্সি এক্সচেঞ্জ, একটা কারেন্সি এক্সচেঞ্জ কন্ট্রাক্টের সাথে আরেকটা কারেন্সি এক্সচেঞ্জ কন্ট্রাক্টের শর্ত করতে পারবেন না। যেমন বাম পাশে খেয়াল করেন, ইউ ক্যানট সে আই উইল সেল ইউ $1000 ফর euro 900 রাইট নাও অনলি ইফ ইউ এগ্রি টু সেল মি $100 ফর জাপানিজ ইয়েন 1,50,000 টুমোরো। আমি তোমার কাছে এখন $1000 বিক্রি করব, তুমি যদি আমার কাছে আগামীকাল 1,50,000 ইয়েনের পরিবর্তে $1000 বিক্রি করতে সম্মত হও। এ ধরনের একটার সাথে আরেকটা কন্ট্রাক্টকে ট্যাগ করা, কন্ডিশনাল করা, এটা শরীয়তের দৃষ্টিতে বৈধ না। A bilateral promise that is binding on the both parties to the contract of currency exchange, and this is not permissible. ওই যে প্রথমে এটা খেয়াল করেন যে এই যে প্যারালাল পারচেজ সেলিংটা কেন অবৈধ, সেখানে এই ধরনের একটা এলিমেন্ট থাকে যে সেখানে বাইলেটারাল প্রমিস যখন বাইন্ডিং হয় তখন এটা বোথ পার্টির জন্য একটা কারেন্সি এক্সচেঞ্জের কন্ট্রাক্ট হয়ে যায়। এই জন্য এই ধরনের কন্ট্রাক্ট, প্যারালাল কন্ট্রাক্টটা বৈধ না। 2/9/3, it is not permissible for one of the partners in Musharaka or Mudaraba to be a guarantor for the other partner to protect the latter from the risks of dealing in currencies. যে আপনি ধরেন ডলারে ব্যবসা করবেন, আপনারা পার্টনার মুশারাকা বা মুদারাবা যেই পার্টনারই হোক, এই ধরনের কোনো গ্যারান্টি দিতে পারবেন না যে ডলারের ফ্লাকচুয়েশন জনিত যে ক্ষতি হবে, ডলারের ফ্লাকচুয়েশন জনিত যে ঝুঁকি আছে, এই ঝুঁকিটা তোমার বহন করতে হবে না, আমি এটা গ্যারান্টি দিচ্ছি। এই ধরনের গ্যারান্টি কোনো পার্টনারকে অন্য পার্টনার দিতে পারবে না। However, it is permissible for third party to volunteer being a guarantor for that purpose, provided this guarantee is not stated in the contract. হ্যাঁ, এটা বৈধ হবে যদি কোনো থার্ড পার্টি আপনাকে গ্যারান্টি দেয় যে তুমি মুদারাবা কন্ট্রাক্ট করো, অমুকের সাথে পার্টনারশিপ বিজনেসে যাও, তোমার যদি এ ধরনের কোনো ক্ষতি হয় তাহলে আমি সেটা বিয়ার করব। এটা থার্ড কোনো পার্টি তার উইলিংলি যদি সে এই ধরনের গ্যারান্টি দেয় সেটা বৈধ হবে, তবে সেটা এই মুদারাবা মুশারাকা কন্ট্রাক্টে শর্ত বা টার্ম হিসাবে উল্লেখ করা যাবে না। এটা তো ক্লিয়ার আপনাদের কাছে না? ক্লিয়ার স্যার। গ্যারান্টির উপর তো একটা আলাদা স্ট্যান্ডার্ড আছে না, বলতে পারবেন? হ্যাঁ স্যার, 5 নাম্বার ইয়েস, কন্ট্রাক্ট। এক্সেলেন্ট। আপনাদের পড়াশোনার লাইন তো খুবই ভালো দেখা যায়। স্ট্যান্ডার্ড নাম্বার 5 গ্যারান্টি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। এর বাইরেও সম্ভবত স্ট্যান্ডার্ড নাম্বার 13 মুদারাবা, তারপরে মুশারাকা, ওগুলোতেও কিন্তু এই 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 ক্লজটা পাবেন আপনারা। আচ্ছা, এবার একটা ভিন্ন প্রসঙ্গ, আলোচনা প্রায় শেষের দিকে, আমাদের হয়তো আর দু একটা সেকশন আছে। এক্সচেঞ্জ অফ কারেন্সিজ দ্যাট আর ডেটস ওড বাই দ্য পার্টিস। ধরেন আপনি আমার কাছে টাকা পান, আমি আপনার কাছে ডলার পাই, এই ধরনের কোনো ঋণ যদি হয় সেটা কিভাবে এক্সচেঞ্জ করা যায়, এই শরিয়া সম্মত কোনটা শরিয়া সম্মত না, এই জিনিসটা আলোচনা করা হয়েছে নিচের এই ক্লজগুলোতে। খেয়াল করেন, 2/10/1, discharge of two debts when one party owes an amount from another party denominated in say dinar, and other party owes an amount from the first party denominated in say dirham. In this context, both may agree on the rate of exchange between the dinar and dirham in order to extinguish of debt wholly or partially. This type of transaction is known as mukassa setup. এই কথাটা আমরা যদিও এখানে আসছে, বাট আমরা আলোচনা করে ফেলছি যে এক পক্ষ যদি অন্য পক্ষের সাথে ডিফারেন্ট কারেন্সিতে ঋণগ্রস্ত হয়, যেমন আমি আপনার কাছে, এখানে বলা হয়েছে দিনার এবং দিরহামের কথা, আমরা আলোচনা করেছিলাম টাকা এবং ডলারের কথা। সেম, কেউ ধরেন দিনারে, যেমন ও এক্সাম্পলটাই আমরা আলোচনা করি, বাম পাশে এক্সাম্পলটা, এ ওজ বি 100 দিনার্স, এ বির কাছে 100 দিনার পায়, বি আবার এর কাছে 500 দিরহাম পায়। দে এগ্রি অন এক্সচেঞ্জ রেট 1 দিনার 5 দিরহাম, তারা দুজনে একটা রেট ঠিক করলো, তারা ঋণটা শোধ করবে 1 দিনার 5 দিরহাম, এ ধরনের রেট তারা ঠিক করলো।
At that rate, 100 dinars equal to 500 dirhams. So they can cancel both debts entirely. তারা এটা সেট আপ করে ফেলতে পারে যে তুমি আমার কাছে 1000 দিনার পাও, আমি তোমার কাছে 500 দিরহাম পাই, তাহলে আমরা এই রেটে এটা আমরা এক্সটিংগুইশ করে ফেলি, সেট আপ করে ফেলি, এটা তারা করতে পারে। Or if the amounts don't match exactly, they can cancel part or pay receive the balance in cash. ধরেন এখানে হয়তো একজনে 50 দিনার ছিল, আরেকজনের কাছে 500 দিরহাম পাওনা ছিল, এক্ষেত্রে তারা 250 দিরহাম দিয়ে ওই 50 দিনার এক্সটিংগুইশ করতে পারে, সেট আপ করতে পারে, বাকি 250 দিনার সে নগদ নিতে 250 দিরহাম সে নগদ নিয়ে নিতে পারে। আচ্ছা, 2/10/2, the creditors making payment of debt due to him in a currency different from that in which debt was incurred, provided the settlement is effected as a spot transaction at the spot exchange rate on the day of settlement. কেউ যদি কারো কাছে টাকা পায় বা ঋণ পায়, সে সেটা এইটা সেটেল করতে পারে, তবে ভিন্ন কারেন্সিতে সেটেল করতে হলে সেটা অবশ্যই স্পট রেটে হইতে হবে যেদিন এই সেটেলমেন্টটা হচ্ছে। কম্বিনেশন অফ কারেন্সি এক্সচেঞ্জ, এবার ভিন্ন প্রসঙ্গ, আমরা যে ফরেন রেমিটেন্স যেটা পাঠাই বা বিদেশি ব্যাংকগুলো যে ফরেন রেমিটেন্স পাঠায়, এখানে দুইটা ট্রানজেকশন বা দুইটা নেচারের ট্রানজেকশনের কম্বিনেশন ঘটে। একটা হলো এক্সচেঞ্জ হয়, মানিটা এক্সচেঞ্জ হয়, আর একটা হলো সেই মানিটা ট্রান্সফার হয়। এখানে হাওয়ালা এবং ট্রেড অফ কারেন্সি দুইটার কম্বিনেশন ঘটে, খেয়াল করেন। দুইটা একই সাথে দুইটা কন্ট্রাক্ট কিন্তু কম্বাইন্ড করা শরীয়তের দৃষ্টিতে এটার কিন্তু ইস্যু আছে, নর্মালি এটা বৈধ নয়। বাট যখন কারেন্সি এক্সচেঞ্জ এবং ট্রান্সফার অফ মানি একসাথে কম্বাইন্ড হয় সেটা শরীয়তে বৈধ, কারণ এটাই হচ্ছে হাওয়ালা। খেয়াল করেন, ইট ইজ পারমিসিবল টু এক্সিকিউট এ ফাইন্যান্সিয়াল ট্রান্সফার অফ মানি রেমিটেন্স যেটা ইন এ কারেন্সি ডিফারেন্ট ফ্রম দ্য প্রেজেন্টেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট ফর দ্য ট্রান্সফার। ধরেন একজন ফরেন, আমাদের একজন এক্সপেট্রাইট বা একজন প্রবাসী ভাই যখন ওই দেশের কোনো এক্সচেঞ্জ হাউসে যায়, সে ওখানে, সে যদি সৌদি আরব হয় তাহলে রিয়েল দেয়, সে যদি আমেরিকা হয় তাহলে ডলার দেয়, এবং সে অনুরোধ করে যে এই ডলারটা তুমি বাংলাদেশে পাঠিয়ে দাও এক্সচেঞ্জ করে। তাহলে প্রথমত বলছে যে অ্যাপ্লিক্যান্ট যে ট্রান্সফারের জন্য যেই ফান্ডটা তাকে দিবে এটা হচ্ছে প্রথমত এক্সচেঞ্জ হবে, তারপরে সেটা ট্রান্সফার হবে। ইট ইজ পারমিসিবল টু এক্সিকিউট এ ফাইন্যান্সিয়াল ট্রান্সফার অফ মানি রেমিটেন্স, এটা বৈধ, ইন এ কারেন্সি ডিফারেন্ট ফ্রম দ্যাট প্রেজেন্টেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট ফর দ্য ট্রান্সফার। ট্রান্সফারের জন্য যেই কারেন্সিটা দেওয়া হয়েছে সেটার এক্সচেঞ্জে অন্য কোনো কারেন্সি ট্রান্সফার করা এটা বৈধ। দিস ট্রানজেকশন কনসিস্ট অফ a currency exchange effected through actual or constructive position by delivering an amount or currency that is evidenced by a bank draft. এটা ব্যাংক ড্রাফটের মাধ্যমে সেই কারেন্সিটা প্রোভাইড করা হতে পারে, আবার ক্যাশও হতে পারে। যদি ব্যাংক ড্রাফটের মাধ্যমে হয় তাহলে কনস্ট্রাকটিভ পজিশন হবে, আর যদি ক্যাশ এক্সচেঞ্জ হয় তাহলে সেটা অ্যাকচুয়াল পজিশন হবে। Followed by the transfer of the amount using currency that is borrowed by the applicant for the transfer of money. It is permissible for the institution to charge a fee for the transfer. এবং এই ট্রান্সফারটা যখন ব্যাংক করলো, ওই দেশের কোনো মানি এক্সচেঞ্জার ট্রান্সফারটা করলো, সেই ট্রান্সফারের এগেইনস্টে সে একটা ফিও নিতে পারবে। আচ্ছা, এখানে কিন্তু একটা কম্বিনেশন অফ কন্ট্রাক্টে একটা বিষয় আছে। নর্মালি আল্লাহ রাসূল বলেছেন যে সাফকাতাইনি ফি সাফকাতিন, একই কন্ট্রাক্টে দুইটা কন্ট্রাক্ট এটা শরীয়তে বৈধ না, কিন্তু এটার এক্সেপশন হচ্ছে এটা, একই সাথে এখানে কারেন্সি কন্ট্রাক্ট এবং ট্রান্সফার অফ কারেন্সি কন্ট্রাক্ট এটা বৈধ। কারণ হচ্ছে যখন আমি কারেন্সিটা এক্সচেঞ্জ করে ফেললাম তখন আমার দায়িত্ব শেষ, পরবর্তীতে আমি ইন্টারমিডিয়ারি হিসাবে তার এই ফান্ডটা যেটা সে অধিকার লাভ করেছে ইতিমধ্যেই, সেই ফান্ডটা আমি তার কাঙ্ক্ষিত জায়গায় রিমিট করলাম বা ট্রান্সফার করলাম, এই জন্য আমি সেই ট্রান্সফারের জন্য একটা ফিও নিতে পারব। এবার হচ্ছে ফর্মস অফ ডিলিং ইন কারেন্সিস বাই ইনস্টিটিউশন। ইনস্টিটিউশনের মাধ্যমে কারেন্সি ডিলিং বা কারেন্সি ট্রেড করার বা কারেন্সি বেচা কেনার হুকুমটা কি সেই বিষয়টা বলা হচ্ছে। Among the forms that are not permitted is the customer of an institution entering into currency trading for an amount of money exceeding the amount of money he owns. খেয়াল করছেন, আপনি কোনো ইনস্টিটিউশনের মাধ্যমে
আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সের অতিরিক্ত ব্যালেন্স দিয়ে বা অতিরিক্ত টাকার আপনি ফরেন কারেন্সি পারচেস করতে পারবেন না। খেয়াল করছেন, ওভারড্রাফট ফেসিলিটি যেটা, অর্থাৎ কোনো ব্যাংক থেকে ওভারড্রাফট ফেসিলিটি নিয়ে আমার কারেন্সি বিজনেস করা, কারেন্সি ট্রেডিং করা বৈধ না। আচ্ছা, এই জিনিসটা বুঝছেন কে কে বলেন তো, কেন বৈধ না এটা? তো ওটা ওভারড্রাফট ফেসিলিটি তো একটা ঋণের ভিতরে ঢুকে গেলাম স্যার। ঋণটা যদি ধরেন এমন হয় করতে আসানো হয়, তাহলে তো স্যার এনাদের একটা কন্ট্রাক্ট হয়ে গেল না তো? কর যদি হয় বৈধ হবে? কর ধরে যদি কোনো ইন্টারেস্ট বেস লোন না হয় বৈধ হবে? ওটা যদি সুদবিহীন হয় স্যার, হ্যাঁ, মানে সুদবিহীন যদি হয় বৈধ হবে? হ্যাঁ বৈধ হবে স্যার। মালিকানাই তো নাই স্যার, এটা স্যার নিজের মালিক। দিস ইজ দ্য এখানে ইস্যু, তো দিস ইজ দ্য ইস্যু এখানে, এখানে হ্যাঁ দিস ইজ দ্য ইস্যু। এখানে বৈধ মানে কর দিয়ে হাসানো হলেও বৈধ হবে না, কারণ সে তো, তার কাছে তো ব্যালেন্সই নাই। এখানে ওভারড্রাফট ফেসিলিটি মানে কি, সে এই টাকার মালিক না, এই টাকার মালিক আরেকজন। সুতরাং এটা বৈধ হবে না। অর্থাৎ অ্যাকাউন্টে যে ব্যালেন্স আছে ওই অ্যাকাউন্টের ওই ব্যালেন্সের বেশি ফরেন কারেন্সি সে পারচেস করতে পারবে না, কারণ বাকি যে অংশটা সেটার মালিক সে না। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমি যদি আলাদা কন্ট্রাক্টের মাধ্যমে কারো কাছ থেকে ঋণ নিয়ে সেটা অ্যাকাউন্টে জমা করি তাহলে সেটা বৈধ হবে। এটা আবার খেয়াল করেন, একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সেই ঋণের কন্ট্রাক্ট আমার আলাদা, আমি আরেকজনের কাছ থেকে করতে হাসানা নিয়েছি, সেটা আমার অ্যাকাউন্টে জমা আছে। আমি তাহলে আমার অ্যাকাউন্টের সমপরিমাণ ব্যালেন্স দিয়ে ফরেন কারেন্সি পারচেস করতে পারবো। আচ্ছা, এটা মূল কথা এটাই। জি নেক্সট স্যার। হচ্ছে, it is not permitted for the institution to lend the customer a sum of money on the condition that currency dealing must be effected with that institution and not with any other. No such condition, then there is no Sharia prohibitions. খেয়াল করেন, যদি কোনো গ্রাহককে এরকম কর দেওয়া হয়, কোনো ইনস্টিটিউশন যদি কর দেয় এই শর্তে যে তার সাথেই তার এই ডিলিংটা করতে হবে, তার মাধ্যমেই ফরেন কারেন্সিটা পারচেস করতে হবে, তাহলে সেটা শরীয়তে বৈধ হবে না, আদারওয়াইজ সেটা বৈধ হবে। এটা ক্লিয়ার কিনা? খেয়াল একটা করেন। উদাহরণ দেন স্যার। হ্যাঁ, যেমন ধরেন আমাদের ব্যাংক আপনাকে করতে হাসানা দিয়েছে 1 লক্ষ টাকা, এটা একটা আলাদা কন্ট্রাক্ট। এখন এই করতে হাসানের টাকাটা আপনার অ্যাকাউন্টে আছে, ব্যাংক শর্ত করেছে যে এই টাকা দিয়ে তুমি ডলার কিনতে পারবা, বাট কিনতে হবে আমার কাছে, আমার মাধ্যমেই কিনতে হবে। এ ধরনের শর্ত দেওয়া বৈধ না। জি স্যার, খেয়াল ক্লিয়ার। করছেন? আচ্ছা, এটা এটা কেন বৈধ না বলতে পারবেন? সমস্যা কি, আমি শর্ত করলাম, আপনি তো অন্য জায়গা থেকে কিনবেন, তাহলে আমার মাধ্যমে কিনুন। হাত বদল হচ্ছে না স্যার। হাত বদল হওয়া কি জরুরি? আমি তো কারেন্সি যদি আপনি আমার কাছ থেকে কিনেন, আপনার আপনার কাছে টাকা আছে, হয়তো আমার অ্যাকাউন্টই আছে, আপনার অ্যাকাউন্টই আছে আমার সাথে আমার ব্যাংকে, আপনি আমার কাছ থেকে ডলার কিনলেন, আমি তো ডলার বিক্রেতা, তাহলে আমি বিক্রেতা আপনি ক্রেতা, সমস্যা কি? ম্যানিপুলেশনের সুযোগ। ইয়েস, এখানে এক পক্ষ জুলুমের শিকার হতে পারে। এখানে যেহেতু ব্যাংক এটা শর্ত করেছে যে আমার কাছ থেকেই ডলারটা নিতে হবে, তাহলে ব্যাংকের এখানে একটা কুমতলব থাকতে পারে, সেখানে সে রেট বাড়ায় দিতে পারে। এই জন্য যেহেতু অন্য পক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, এই জন্য এটা নিষেধ করা হয়েছে। ধন্যবাদ। আমার মনে হয় এই আলোচনা তো এখানে শেষ। আপনারা যদি সুযোগ পান একটু ওই শরিয়া বেসিসটাও দেখবেন। আমি এখানে শেষ করে কিছু প্রশ্ন আলোচনা করি। আপনাদের কি সময় শেষ নাকি সময় আছে? আমি বুঝতে পারতেছি না। আহ, সময় আছে স্যার। আমি কি স্যার প্রশ্ন সময় কিছু আছে। কিছু হ্যাঁ, প্রশ্ন আলোচনা করি না? স্যার স্যার 2-12 লাস্টের আগেরটা স্যার, আচ্ছা, গুড। যেটা এখানে স্যার যে হ্যাঁ, হ্যাঁ, ওভারড্রাফট হ্যাঁ, স্যার, ওভারটা। হুম, হুম। আপনাদের ব্যাংকের কার্ড নিয়ে স্যার আমি ইন্ডিয়াতে গেলাম, সেখানে ক্যাশ উইথড্র করলাম এটিএম থেকে, সেখান থেকে এটা তো ক্রেডিট কার্ড, আপনাদের খিদমা কার্ড আর কি। হ্যাঁ, ওভারটা হয়ে গেল কিনা নাকি? ওইখান থেকে আবার আমি এটাতে ডলার কিনলাম, আমি ক্যাশ উইথড্র করলাম, সে হ্যাঁ, আবার সে cash দিয়ে আমি রুপি দিয়ে ডলার কিনলাম, ডলার নিয়ে সে জি, বাংলাদেশে বিক্রি জি, করলাম। জি, জি, এটা একটু স্যার ক্লিয়ার করবেন। একদম সুন্দর কথা বলছেন। এখানে যে জিনিসটা বলছে আমার কথাটা হয়তো ক্লিয়ার হয় নাই। অর্থাৎ যেই পরিমাণ ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে আছে সেই ব্যালেন্সের অতিরিক্ত আপনি অতিরিক্ত ফান্ড ইউজ করে আপনি ডলার বা ফরেন কারেন্সি ক্রয় করতে পারবেন না। এর জন্য এটা এই জন্য নিষিদ্ধ যে আপনার কাছে তো সেই টাকা নাই, মানে আপনি বাকিতে কিনছেন, ক্লিয়ার, বাকিতে কিনছেন।
তো বাকিতে ডেফারমেন্ট ক্লজ বা ডেফারমেন্ট শর্তে তো আপনি ডলার পারচেস করতে পারবেন না। পরবর্তী যে ক্লজটা আছে সেটা এটা সম্পূরক। হ্যাঁ, ইনস্টিটিউশন যদি আপনাকে কোনো ফান্ড দেয়, কোনো কর দেয়, সেটা দিয়ে আপনি ফরেন কারেন্সি পারচেস করতে পারবেন। শর্ত হচ্ছে ইনস্টিটিউশন আপনাকে বাধ্য করতে পারবে না যে এই ডলারটা তার কাছ থেকে নিতে হবে। এখন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কি হবে দেখেন, ক্রেডিট কার্ডে আপনি যেই এটিএম ব্যবহার করে ডলারটা বা ফরেন কারেন্সিটা তুলছেন, সেটা কিন্তু এই ব্যাংক আপনার কাছে বিক্রি করছে না। ওই ব্যাংক যার সাথে এই ব্যাংকের কন্ট্যাক্ট আছে, আলাদা এন্টিটি। যদি ইন্ডিয়াতে যান, তাহলে ইন্ডিয়ার কোনো ব্যাংকের সাথে এই ব্যাংকের অ্যারেঞ্জমেন্ট আছে যে আমার কার্ড হোল্ডার যদি তোমার কাছে ডলার কিনতে যায়, তাহলে তুমি ডলার দিও, আমি এই ফান্ডটা দিয়ে দেব। তাহলে সেম ইনস্টিটিউশনে যদি সেটা শর্ত করা হইতো যে ক্রেডিট কার্ড দিয়ে আপনি ডলার পারচেস করতে পারবেন আমার ক্রেডিট কার্ড দিয়ে, বাট আমার কাছ থেকে কিনতে হবে, তাহলে এটা নিষেধাজ্ঞার আওতায় পড়তো। আর ওভারড্রাফটের আওতায় পড়ছে না এই কারণে যে এখানে আপনার ব্যালেন্স নাই, আপনি কিনছেন এরকম না। দৃষ্টিভঙ্গিটা হলো যে আপনাকে ব্যাংক কর দিচ্ছে, সেটা দিয়ে আপনি ডলার পারচেস করছেন। ঠিক আছে, ক্লিয়ার স্যার। জি, এবার স্যার আমরা কিছু আপনারা বাস্তবে স্যার বাস্তবে। জি প্লিজ। বাস্তবে তো স্যার আমার কাছে টাকা না থাকলে আমি কোনো ডলার কিনতেই পারবো না। না, পারবেন না, পারবেন না। আমাকে কে ধার দিবে বা কোনো তো সম্ভবই না। না, কিন্তু এই ক্রেডিট কার্ডের সিস্টেমটা ওই যে একটা কথা আপনাদের খেয়াল আছে কিনা, এখানে একটু আগে যেটা আলোচনা হলো যে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যখন কোনো ভাউচার আপনি সাইন করবেন, তখন ওই পরিমাণ অ্যামাউন্টের উপর আপনার ওই যে বিক্রেতা তার কনস্ট্রাকটিভ পজেশন অর্জিত হবে। তার মানে হলো ওই পরিমাণ সে টাকা পাইছে বলে ধরা হবে। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনি যখন ফরেন কারেন্সি পারচেস করেন, তখন ব্যাংক প্রথমে আপনাকে একটা কোড দেয়, একটা কোড। এই কোডটা আপনার কাছে অ্যাভেলেবেল হওয়ার পরে আপনি ফরেন কারেন্সিটা কিনতে পারছেন। সুতরাং এখানে করদের জন্য ব্যাংক যে সার্ভিস চার্জ নিচ্ছে সেটা ভিন্ন প্রসঙ্গ, বাট এই কর অ্যামাউন্ট দিয়ে আপনি এই কর অ্যামাউন্টের উপর আপনার সাথে সাথে কনস্ট্রাকটিভ পজিশন আসছে। যেহেতু অ্যামাউন্টের আপনার পজিশন আসছে, সেহেতু আপনি এটা ডিসপোজ করার অধিকার লাভ করছেন। আর ডিসপোজ করার অধিকার যদি লাভ না করতেন, তাহলে সেটার অধিকার বা সেটা আপনার পজিশনে আসছে বলে কিন্তু ধর্তব্য হতো না। এটা যে স্যার আপনার কার্ড কোম্পানি আপনার এটা ডিসপোজ করার অধিকারটাই প্রমাণ করে যে এই অ্যামাউন্টের উপর আপনার কনস্ট্রাকটিভ পজিশন অর্জিত হয়েছে। ক্লিয়ার? এটা তো স্যার যখন আমরা ক্রেডিট কার্ডে এই ট্রানজাকশন গুলো করি, হুম। ক্রেডিট কার্ডের যখন ট্রানজাকশন তখন তো স্যার ওই মাস্টার কার্ড ভিসা কার্ডের মধ্যে এই ধরনের ক্রেডিট লোনের এগ্রিমেন্ট করাই থাকে। জি, এটা আসলে এরকম না। আমি বলি আপনার কার্ড সম্পর্কে আমার বই আছে। কার্ডের বিষয়টা আমার কাছে একদম ক্লিয়ার, আমি আপনাকে ক্লিয়ার করি। মাস্টার কার্ড আর ভিসা এরা মূলত কি করে বলতে পারবেন? ভেরি ইন্টারেস্টিং। এরা যে ওয়ার্ল্ড ওয়াইড, যেমন ভিসা কার্ডের পৃথিবীতে প্রায় 170টারও বেশি দেশে ভিসার কার্ড আছে। এদের মূলত বিজনেসটা কি বলতে পারেন? এরা কিন্তু কোনো ধরনের ঋণ, কোনো ধরনের কর, কোনো ধরনের ওভারড্রাফট ফেসিলিটি এরা দেয় না। একদম ক্লিয়ার। এরা কারেন্সি শুধু কারেন্সি এরা ট্রেডিং বিজনেস করে স্যার, কমিশনের। না না না, নো নো নো, এটা আপনি খেয়াল করুন। ভিসা কার্ড, মাস্টার কার্ড, এমএক্স, এই ধরনের যত পৃথিবীতে যত ধরনের কার্ড আছে, এরা কোনো কারেন্সি বিজনেস করে না। এরা কোনো কর বা এরা কোনো ওভারড্রাফট ফেসিলিটি দেয় না। এরা হলো শুধুমাত্র আপনাকে কার্ডের নেটওয়ার্কিং ফেসিলিটিটা দেয়। আপনার সাথে ওই দেশের, যেই দেশে কার্ডটা ইউজ হচ্ছে, ওই দেশের কোনো ব্যাংকের সাথে আপনার চুক্তি করতে হবে। এই কার্ডটা যদি এই কার্ডের মাধ্যমে কোনো অ্যামাউন্ট কোনো ক্রেতা তোমার কাছে চায়, তুমি সেটা দিও, আমি সেটা পে করবো। এটা কিন্তু ওই ব্যাংকের সাথে ভিসা যেটা করে তাদের নেটওয়ার্কটা ইউজ করার ফেসিলিটি দেয়। এবং ভিসার সদস্য আপনার আইবিপিএলসি যদি এই বিদেশে ভিসার সদস্য হয়, এবং আমেরিকাতেও ভিসার সদস্য আরেকটা ব্যাংক, তারা এই ইন্টারমিডিয়ারি হিসাবে এই কন্ট্রাক্টে সহযোগিতা করে। বাট কন্ট্রাক্টটা হবে অবশ্যই ক্রেডিট কার্ড ইস্যুয়ার এবং ক্রেডিট কার্ড যিনি যারা ওখানে ফেসিলিটিটা দিচ্ছে, যাদের ওই ফান্ড যারা দিচ্ছে, যেই ব্যাংকের সাথে তার লায়াবিলিটিটা ক্রিয়েট হচ্ছে ইস্যুয়ার ব্যাংকের, ওই ব্যাংকের মধ্যে একটা কন্ট্রাক্ট করা। এইটার মধ্যস্থতা করে ভিসা, এটার মধ্যস্থতা করে মাস্টার কার্ড, এটার মধ্যস্থতা করে মানে দিন শেষে স্যার প্লাস হ্যাঁ, মাইনাস করে আর কি, ইনকামিং প্লাস, আউটগোয়িং শেয়ার করে। শোনেন, এইটা যে প্লাস মাইনাস করে বলতেছেন না, এটাও ঠিক না। এই প্লাস মাইনাসের জন্য আবার মার্চেন্ট ব্যাংক আছে, একুইরার বলে তাদেরকে, একুইরার।
ACEUIRER, একুরা, এটা উচ্চারণ তাই না, একুরা। এই একুরার ব্যাংক আছে কিছু, এই ব্যাংকের কাজ হলো এই উভয় পক্ষের মধ্যে এই সেটেলমেন্টের দায়িত্ব পালন করা। কার্ড হোল্ডার, যিনি পে করছেন সেই ব্যাংক, এবং যিনি ইস্যুয়ার ব্যাংক, এই তিন পক্ষের মধ্যে এই একুরার ব্যাংক মধ্যস্থতা করে। এখানেও ভিসার কোনো ইয়ে নাই, মানে ভিসা সরাসরি কোনো ভূমিকা পালন করে, বা ভিসার মাস্টার কার্ড এগুলো আলাদা আলাদা কোম্পানি, তারা এক্ষেত্রে শুধু আপনাকে নেটওয়ার্কিং ফেসিলিটিটা দিবে। তাদের নেটওয়ার্ক ইউজ করে আপনার কার্ড হোল্ডার পৃথিবীর বিভিন্ন দেশে তার এই কার্ডের ফেসিলিটিটা পাবে। এটা ভিন্ন প্রসঙ্গ অবশ্য, ক্রেডিট কার্ডের তো আলাদা স্ট্যান্ডার্ড আছে। কার্ডের স্ট্যান্ডার্ড নম্বর কত বলতে হবে? 2 নাম্বার স্যার। হ্যাঁ, আর আর কেউ জানেন? 61। 61, ইয়েস, 2 নাম্বার এখন আর চলে না। 61, এই 61 এর কিন্তু অ্যারাবিক ভার্সন ওয়েবসাইটে অ্যাভেলেবেল। আপনাদের কি সিলেবাসে 61 আছে এখন? আছে। আচ্ছা, আছে স্যার, আছে। এই 61টা নিয়ে কিন্তু আপনাদের একটা জটিলতা হইতে পারে, কারণ 61 এর কিন্তু ইংলিশ ভার্সন ওয়েবসাইটে নাই। যেই ভার্সনটা পাওয়া যায় এখানে প্রচুর ভুল আছে। একটা ভার্সন পাওয়া যায়, 61 এর একটা ইংলিশ ভার্সন পাওয়া যায়, এটাতে কিন্তু প্রচুর ভুল আছে। আমি একটু সতর্ক করলাম আপনাকে, যেহেতু কার্ডের বিষয়ে আমার আলাদা পড়াশোনা আছে, এই জন্য ওটা আমি স্টাডি করেছি। অনেক ভুল আছে। আরবিটা ঠিক আছে, ওয়েবসাইটে আরবিটা পাওয়া যায়, ইংলিশ ভার্সনটা কিন্তু আরবি ওয়েবসাইটে নাই। তাহলে স্যার আচ্ছা, এখানে একটু আমাদের আর তবে বাংলা অনুবাদ যেটা আছে সেটা কিন্তু ঠিক আছে, সেটা কিন্তু আরবি থেকে করা হয়েছে। এই সেন্ট্রাল সিরিয়ার যে বাংলা অনুবাদ আছে ওটা কিন্তু একদম কারেক্ট। ওটা আমরা আপনার কাছে ইংলিশ ভার্সনটা যদি থাকে আমাদেরকে ইংলিশ শেয়ার করতে ইংলিশ পারেন। ভার্সন আমার কাছে যেটা আছে ওইটা ভুলটাই আছে, আমি নিজে তো আর অনুবাদ করি নাই। তবে আপনাদের বাংলা যে স্ট্যান্ডার্ডের বাংলাটা যেটা আছে এটা কিন্তু আরবি থেকে করা, ওইটা আমরা এডিট করে দিয়েছি, আমিও সম্পাদনা পরিষদে ছিলাম। ওই কার্ডের অনুবাদটা আবার ঠিক আছে, 61 এর অনুবাদটা ঠিক আছে, বাংলা অনুবাদটা ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কিছু কোশ্চেন আলোচনা করি। বাংলাটাই স্যার আমাদের তাহলে শেয়ার করে দিবেন স্যার। বাংলাটা অবশ্য আমরা তো সব কপি পাই নাই, ওইটা তো সেন্ট্রাল শরিয়ার কপিরাইট। ওটা সেন্ট্রাল শরিয়ার বাংলা স্ট্যান্ডার্ডটা আমরা আপনারা কিনেন নাই কেউ? যে কিনছি স্যার, আছে। হ্যাঁ, ওটাতে যারা কিনেন নাই তারা হয়তো ওই স্ট্যান্ডার্ডের অংশটুকু যিনি কিনেছেন তার সাথে একটু নিয়ে নেবেন কিতাব, স্ক্যান কপি নিয়ে নেওয়া যদি পারা যায়, আর নাহলে কিনে নিলে ভালো, সেন্ট্রাল শরিয়াতে অ্যাভেলেবেল। আমাদের তো সংগ্রহে অনেক বই থাকে তাই না, সেই বইটা আমাদের বাসায় থাকলে ভালো। আচ্ছা, স্যার আপনি ক্রেডিট এবার কার্ডের যেহেতু স্যার বিশেষজ্ঞ, একটা কোশ্চেন ছিল স্যার। নিশ্চয়ই নিশ্চয়ই, স্যার যদি এটা আমার আপনি, আলোচ্য বিষয় না। জি বলেন স্যার, কিন্তু কারেন্সি স্যার বিষয় আছে তো স্যার। বলেন বলেন। স্যার আপনাদের যে খিদমা কার্ড আছে এবং অন্যান্য ব্যাংকের যে কার্ড বহির্ভুক্ত সুদ ভিত্তিক আর কি, জি জি, ওরা কনসেপ্টটা দিয়ে তো স্যার দুইটা আমার কাছে মিশে যায় আর কি। ওরা 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 মেইনটেনেন্স চার্জ নেয়, আপনারাও নেন, তারপরে ওরা নিজের সময় পার হলে একটা জরিমানা করে, আপনারা জরিমানা করেন। মানে এটা নিয়ে একটু স্যার একটু প্যাচ লেগে যায়, পেজ মানে লাগে মনে হয় যায়, যেটা হ্যাঁ, সেম। পেজটা ক্লিয়ার করি, আপনার কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের উজরা, যদিও আমরা নাম দিয়েছি উজরা বা খিদমা, এটার মূল মেকানিজম, মূল মোডটা হচ্ছে কর্দে হাসান। আপনি যখন কোনো অ্যামাউন্ট কর্ড নেবেন আমার ব্যাংক থেকে, আপনি যখন ক্রেডিট কার্ডে কোনো ফান্ড নেবেন অথবা কোনো পারচেস করবেন, সেই অ্যামাউন্টটা আপনাকে কর্ড দেওয়া হয় এবং কর্ডের উপর একটা সার্ভিস চার্জ নেওয়া হয়। আর এখানে কিন্তু আপনার অ্যামাউন্টের ভিত্তিতে আলাদা ওই চার্জ হিসাব করে ইন্টারেস্ট রেটের মতো কোনো ওরকম কোনো প্রফিট রেট বা সার্ভিস চার্জ ওভাবে নেওয়া হয়। আর কনভেনশনাল ব্যাংকে আপনি যে অ্যামাউন্টটা তুলবেন সেই অ্যামাউন্টের উপর তারা ইন্টারেস্ট চার্জ করে, আপনি যদি নির্দিষ্ট দিন না দেন আবার তারা মানে এটার উপর পেনাল্টি নেন স্যার। কম্পাউন্ডিং করে আবার ইন্টারেস্ট চার্জ করে, পেনাল্টি নেয়। আমাদের তাদের সাথে বড় পার্থক্যটা হচ্ছে আপনাদের কাছ থেকে যে লেট পেমেন্ট ফি যদি নেওয়া হয়, কেউ যদি নির্দিষ্ট সময় তার কার্ডের যে মিনিমাম যেটা ডিউ ছিল সেটা যদি পরিশোধ না করে, তাহলে তার কাছ থেকে একটা লেট পেমেন্ট চার্জ করা হয়, সেটা কিন্তু আমরা ইনকামে নেই, কম্পেনসেশন হিসাবে চ্যারিটিতে ব্যয় করি। আর কনভেনশনাল ব্যাংকের কিন্তু সেটা ইনকাম। ইনকামেই যায়। আর কোন রেটের দিক থেকে যদি দেখেন, আমাদের খিদমা কার্ড ওই ইন্টারেস্ট রেট হিসাব করে তাদের যে পার্সেন্টেজটা আসে আমাদের সার্ভিস চার্জে, সেই পার্সেন্টেজে কিন্তু আমাদের আসলে ভায়াবল হয় না, রেট অনেক কম। এই জন্য আপনার দুইটা গোলায় ফেলতে হবে না, একটা হচ্ছে কর্ডের এগেনস্টে সার্ভিস চার্জ। আপনার কর্ডের এগেনস্টে সার্ভিস চার্জ এটা নেওয়া বৈধ। আপনার 61 যখন পড়বেন সেখানে দেখবেন সেখানে সার্ভিস চার্জ হিসেবে কি কি নেওয়া যাবে ওই আইটেমগুলো আছে, এটা স্ট্যান্ডার্ড 2 তে নাই।
তারা অ্যাকচুয়াল সার্ভিস চার্জটা অনুমোদন করেছে এবং অ্যাকচুয়াল সার্ভিস চার্জ বলতে কি কি বোঝায় এটাও তারা ডিফাইন করেছে, ওখানে সুন্দরভাবে আছে, আপনি একটু করে নিন। আর এখানে স্যার সার্ভিস চার্জ স্যার ইয়ারলি তো সার্ভিস চার্জ একটা নিচ্ছেন স্যার আপনারা, প্লাস মেনটেনেন্স চার্জ। মেইনটেন্স, আবার পার ট্রানজাকশনে স্যার 0.70 সম্ভবত স্যার আপনাদের। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা তো পার্সেন্টেজে, মানে এটা তো পার্সেন্টেজ সার্ভিস। আমি হ্যাঁ, বলি, এই যে এটা দিকে অনেকে কনফিউশন হয় যে পার্সেন্টেজ হলে তো এটা ইন্টারেস্টের মধ্যে হয়ে গেল। পার্সেন্টেজটা হিসাব করা হয় কিভাবে, যে আমার এই কোডটা মেইনটেইন করতে এই টোটাল বছর খরচ। আমার টোটাল অপারেটিং এক্সপেন্স কত হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত হয়েছে, সেটা অ্যামাউন্ট দিয়ে ভাগ করে একটা পার্সেন্টেজ করা হয়। হতে পারে এটা লামসাম সার্ভিস চার্জ, যদি আপনি লামসাম নেন, অ্যাকচুয়াল যদি নেন, ইট ইজ পারমিসেবল। আর যদি আপনি টোটাল সার্ভিস এক্সপেন্ডিচারকে অ্যামাউন্ট দ্বারা ডিভাইড করে সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করেন, সেটাও বৈধ। মূল বিষয় হলো অ্যাকচুয়াল সার্ভিস চার্জ নেওয়া হচ্ছে কিনা। আর অ্যাকচুয়াল যদি হিসাব করা জটিল, নিঃসন্দেহে জটিল, কারণ সার্ভিস তো আপনি দিলে একরকম হবে, আমি দিলে একরকম হবে। আমার ওয়ার্কিং আওয়ারের এক ধরনের ভ্যালু, আপনার ওয়ার্কিং আওয়ারের এক ধরনের ভ্যালু। ঢাকা শহরের সার্ভিসের যে যে মূল্য, সেটা মফস্বল শহরের মূল্য ভিন্ন হতে পারে। এই জন্য সার্ভিস চার্জটা অ্যাকচুয়াল হিসাব করা সো টাফ। বাট শরীয়তের একটা মূলনীতি আছে, আল মুশাক্কাতু তাজলিবুত তাইসির, যে শরীয়তের কোনো বিধান মানা যদি আপনার জন্য অসাধ্য হয়, দুঃসাধ্য হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা সহজ উপায় অবলম্বন করা, এটা শরীয়তে বৈধ। তো এই জন্য যদি অ্যাকচুয়াল হিসাব করা ওভাবে সম্ভব না হয়, তাহলে নিয়ার টু অ্যাকচুয়াল। আবার আউফি ওই 61 বলা হয়েছে যে দুইটা অ্যামাউন্টের মধ্যে যদি কনফিউশন হয় যে এটা অ্যাকচুয়াল না ওইটা অ্যাকচুয়াল, তাহলে এই দুইটার মধ্যে যেটা কম অ্যাকচুয়াল হিসেবে সেটাকে নিত। তে আমরা এই সার্ভিস চার্জটা ব্যাংক হিসাব করে, প্রতি বছর হিসাব করে, সুবিধা সুপারভাইজারি কমিটি থেকে সেভাবে তারা পারমিশন নিয়েছে। এখানে একটা দুর্বলতা থাকতে পারে, যেটা ওই যে ওই কথাটা যেটা বললাম, যে অ্যাকচুয়াল হিসাবের ক্ষেত্রে এটা হয়তো তাদের অ্যাকচুয়াল হিসাবের ক্ষেত্রে একটা ভেরিয়েশন থাকতে পারে। আপনার কাছে যেটা অ্যাকচুয়াল সেটা হয়তো তার কাছে, আমার কাছে অ্যাকচুয়াল মনে নাও হইতে পারে। বাট এটা অবশ্যই হিসাব করতে হবে এবং এটা ট্রান্সপারেন্ট হইতে হবে হিসাবের পদ্ধতিটাও। যেমন এই বছর তারা যে সার্ভিস চার্জটা হিসাব করেছে, এটা কিন্তু শরীয়তে আমাদের শরিয়া অডিট হয়েছে, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন অডিট হয়েছে। তারা কিন্তু সেটা ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছে, এবার আমাদের সম্ভবত 2.55% সার্ভিস চার্জ রেট। তো এটা অবশ্যই আমাদের ইন্টারেস্ট রেটের সমান হবে না, এটা অবশ্যই অনেক কম হবে। আর কিছু? স্যার 20,000 টাকা তুললাম আমি স্যার, 230 টাকা জি। কাটলো। আবার হুম। 5,000 টাকা তুললাম, সেটা 230 টাকায় কাটলো। আবার হ্যাঁ, একটা টাইম 25,000 টাকা তোলা যায়, 230 টাকায় কাটে। জি জি, এটাই তো শরীয়তের নিয়ম। আউফিতে একটু মনোযোগী হন। চ্যাট বক্সেও লিখতে পারেন। প্রথম প্রশ্ন, ইট ইজ পারমিসিবল ফর দ্য ইনস্টিটিউশন টু হ্যাজ এগেইনস্ট দ্য ফিউচার ডিভ্যালুয়েশন অফ দ্য কারেন্সি বাই রিকোর্স অফ দ্য ফলোইং। এটা এক বছর দেখা যায় পরীক্ষায় আসছিল, কোন বছর অক্টোবর, এটা অবশ্যই লেখা নাই, সম্ভবত কোন বছর অক্টোবরে পরীক্ষা হয়েছে, সেখানে কোশ্চেন নাম্বার 1 ছিল এটা। বলেন তো এটা কোনটা কারেক্ট? তো এই নাম্বারই তো কারেক্ট। সবাই একমত কিনা দেখেন। ঠিক আছে স্যার, আর নট কন্ট্রাকচুয়ালি কানেক্টেড, ঠিক আছে। ঠিক, নাম্বার 1 এর এ, এটাই কারেক্ট। আচ্ছা, ট্রেনের সাউন্ড আসতেছে, কেউ বোধহয় ট্রেন থেকে জয়েন করছেন না, একটু মিউট করেন প্লিজ। আচ্ছা, নেক্সট হচ্ছে টু, ইফ এন আইএফআই gives and takes loans without interest in different currencies to hedge for currency depreciation in the future, it is কে বলেন? Absolutely permissible, absolutely impermissible, permissible provided the two contracts are not linked to each other, permissible provided that they are not with conventional banks. বি স্যার। স্যার অ্যাবসলিউট ইমপারমিসিবল। আচ্ছা, নেক্সট, আরো কেউ কিছু বলবেন? এখানে তো আমি দেখতেছি 18 জন, তাই না? 18 জনের মধ্যে আমিও একজন, আর রুটস এর একজন আছেন, তো বাকিতে 16 জন আপনার পার্টিসিপেন্ট। কি মনে হয়, ঠিক আছে? স্যার বি নাম্বার অ্যাবসলিউট ইমপারমিসিবল। স্যার পারমিসিবল তো স্যার, উইদাউট ইন্টারেস্ট। ইয়েস, একজন লিখেছেন চ্যাট বক্সে, তিনি লিখেছেন আপনাদের এই মতামতের বাইরে অপশন সি, হি ইজ আর দ্য নট, কারেক্ট, হি ইজ দ্য কারেক্ট। সি নাম্বার। ইয়েস, এটা পারমিসিবল, বাট একটা কন্ট্রাক্ট আরেকটা কন্ট্রাক্টের সাথে
লিঙ্কড হইতে পারবে না। আমি উদাহরণ দিয়েছিলাম যে আমি আপনার কাছে টাকা পাই, আপনি আমার কাছে ডলার পান, আমরা ইচ্ছা করলে নির্দিষ্ট দিনে সেটা আমি হ্যাশ করতে পারি, অর্থাৎ সেট আপ করতে পারি, বাট এটা কন্ট্যাক্ট করা যাবে না, একটা আরেকটার সাথে লিঙ্ক করা যাবে না। আচ্ছা, নাম্বার 4, নাম্বার 3, trading in currencies must be carried out in compliance with the following Sharia rulings that must be observed for trading in currencies. এটাও এক বছর পরীক্ষা আসছিল। এখানে নাম্বার 3-তে দেখেন, ট্রেডিং ইন কারেন্সির ক্ষেত্রে কোন রুলটা অবশ্যই মানতে হবে? এ মনে হচ্ছে স্যার, এ। স্যার এ জি, অ্যাবসলিউটলি রাইট। এটার প্রশ্ন অনেক বড়, আনসার অনেক ছোট। নাম্বার 4, একজন একটু পড়েন তো, কে পড়বেন? ইউসিবি নাহিদ জামান সাহেব পড়েন, প্লিজ। In foreign currency forward transaction or future transaction, the Sharia auditor should, for the purpose of verifying that the transaction is Sharia compliant, ensure that actual delivery and receipt of currencies subject to transaction actually take place on the maturity date without delay by comparing the statement of the IFI's account in the two currencies subject to contract on the maturity date. এটা ট্রু No, অর sir. ফলস? ফলস স্যার। ফলস স্যার, ফলস। আর কেউ? প্রশ্নের মধ্যে আপনারা, আমি একটা টেকনিক শিখাই, এরকম বড় প্রশ্নের ক্ষেত্রে অপ্রয়োজনীয় অনেক কথা থাকে, এগুলো আমলে নেবেন না। যেমন এখানে দেখেন, প্রথম 2 লাইনটা সম্পূর্ণ মানে অপ্রাসঙ্গিক বা একটা প্রাসঙ্গিক কথা, অপ্রাসঙ্গিক না প্রাসঙ্গিক, বাট এগুলো হচ্ছে অতিরিক্ত কথা। ইন ফরেন Forward, কারেন্সি ফরওয়ার্ড future, ট্রানজেকশন, ফরওয়ার্ড এবং ফিউচার ট্রানজেকশনে দ্য শরিয়া অডিটর শুড ফর দ্য পারপাস অফ ভেরিফাইং দ্যাট দ্য ট্রানজেকশন ইজ কমপ্লায়েন্ট। অর্থাৎ এই ফরেন এবং ফিউচার ট্রানজেকশনে এটা কারেন্সিটা, মানে এই ফরেন কারেন্সি ট্রেডিংটা বা কারেন্সি বাইং সেলিংটা শরিয়া সম্মত হয়েছে কিনা, এটা একজন অডিটর নিশ্চিত হবেন। নিশ্চিত হবেন, এটা কিন্তু প্রাসঙ্গিক কথা, অতিরিক্ত কথা, আপনারা এটা বেশি চিন্তা করবেন না, চিন্তা করবেন পরেরটা, এনশিওর দ্যাট actual delivery and receipt of currency subject to the transaction actually take place on the maturity date without delay by comparing, এই যে পরেরটাও কিন্তু প্রাসঙ্গিক কথা, যে এই জিনিসটা উনি বুঝবেন কিভাবে, by comparing the statement of the IFI's accounts in the two currencies subject of the contract on the maturity date. maturity date এ তাদের এই কন্ট্রাক্টটা হয়েছে কিনা, এটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, ব্যাংকের একটা স্টেটমেন্ট দেখে এটা উনি নিশ্চিত হবেন, তাই না? এটা কি ট্রু অর ফলস বলেন? আরো কেউ কিছু বলবেন? ফলস। false. So future contract is the thing. আচ্ছা, আমি আরেকটু পড়ি, আমার একটু কনফিউশন হচ্ছে। ফরেন কারেন্সি ফরওয়ার্ড ট্রানজেকশন অফ ফিউচার ট্রানজেকশন, দ্য শরিয়া অডিটর শোড ফর দ্য পারপাস অফ ভেরিফাইং ট্রানজেকশন দ্যাট actual delivery and receipt of currencies subject to the transaction actually take place on the maturity date without delay by comparing the statement of the IFRS account in foreign currency forward transaction or future transactions. এখানে শুনেন, এখানে এটা ফলস হবে, খেয়াল করেন। যদি এটা চুক্তি কথা থাকে, কন্ট্রাক্ট, যে ফিউচার এবং ফরেন একটা বা ফরওয়ার্ড একটা কন্ট্রাক্ট হয়েছে এবং এই কন্ট্রাক্ট অনুযায়ী পূর্ব নির্ধারিত রেটে লেনদেনটা হয়েছে, এটা যদি হয় তাহলে অবশ্যই এটা ফলস, এটা শরিয়া সম্মত হবে না। আর যদি এটা হয় যে ফরওয়ার্ড এবং ফিউচার ডেটে একটা ট্রানজেকশন হয়েছে, বাট ওই দিনের ডেটে উভয় কাউন্টার ভ্যালুটা এক্সচেঞ্জ হয়েছে, তাহলে কিন্তু এটা ট্রু হবে। খেয়াল করেন, এই জন্য এখানে প্রশ্নটার মধ্যে একটু অ্যাম্বিগুইটি আছে, যদিও এটা 1 বছর আসছে, অ্যাম্বিগুইটি আছে। যদি এটা পূর্ব নির্ধারিত রেটে ফিউচার ডেটে বা ফরওয়ার্ড ডেটে ট্রানজেকশনটা হয়, সেটা অবৈধ। কিন্তু পূর্ব নির্ধারিত ডেট না হয়ে ভবিষ্যতের কোনো তারিখে কোনো লেনদেন যদি উভয় পক্ষের মধ্যে স্পটে হয়, ওই দিনের রেটে হয়, তাহলে সেটা বৈধ হবে। একটু অ্যাম্বিগুইটি আছে প্রশ্ন নম্বর। আচ্ছা, নেক্সট,
একজন আরেকজন পড়েন তো, সিডিসিএস পড়েন একজন, দুইজন সিডিসিএস আছে, একজন পড়েন, শহীদুল ইসলাম সব পড়েন প্লিজ। স্যার এই আমি একটু মোবাইলে ও আচ্ছা, কাজ মোবাইলে করতেছি, ঝামেলা আছেন, পড়তে আচ্ছা। সমস্যা। আর কে আছেন তাহলে? আর কি পড়বেন? উইলিংলি বলেন। জিক্রিয়া পড়েন, আপনি আছেন? আচ্ছা, আরেকজন পার্টিসিপেন্ট আছে তো, অনেক পার্টিসিপেন্ট তো অনেক আছে, একজন পড়েন না। রুহুল আমিন সাহেব স্যার আছি স্যার, পড়তে পারবেন? পড়ি স্যার, একটু মোবাইলে ছোট পড়েন। তারপর ও পড়ি আর কি। আচ্ছা, মোবাইলে ছোট, আচ্ছা যাক, আমি পড়ি শুনেন। পরীক্ষা তো প্রশ্ন পড়ে পড়ে আনসার দিতে হবে, তাই না? এই জন্য পরে অভ্যাস করেন। In case of promise giving to conduct an exchange of foreign currencies on a future date, এই যে এখানে প্রমিস, খেয়াল করেন, আগেরটা কিন্তু প্রমিসের কথা বলে না, এই জন্য এটা ট্রু হওয়ার সম্ভাবনা আছে। In case of promise giving to conduct an exchange of foreign currencies on a future date, the Sharia auditor should, for the purpose of verifying that an institution is Sharia compliant, ensure that there is a sale and purchase contract signed on the date of making the promise, and that the actual execution of the delivery and receipt of currency subject of the promise is deferred to the date to the specified execution in two contracts. এটা কি ট্রু না ফলস? এটা কি শরিয়া সম্মত হয়েছে? এটা তো হয় না শেষ পর্যন্ত, কারণ এটা এখানে হয় না, এটা ফলস, তো তাই না? এটা deferred সাইন হয়েছে স্যার আগে। এটা। জি জি। আচ্ছা, এটা মনে হয় সবার কাছে ক্লিয়ার। নেক্সট 6 হচ্ছে a customer and an institution have agreed to exchange a certain currency and the customer stipulated that the contract can be transmitted stipulation clause within 3 days. True না false? বলেন তো। ফলস, এই ধরনের তো ফলস। কন্ডিশন এই ধরনের কন্ডিশন দেওয়া যাবে না, 3 দিনের মধ্যে ট্রানজেকশনটা হবে, এই ধরনের বলা যাবে না। এজেন্সি ইন ট্রেডিং ইন কারেন্সি ট্রানজেকশনের ক্ষেত্রে এজেন্সি নিয়োগের বিষয়টা, এইটা আম, আহ, কোনটা ঠিক আছে বলেন, কোন স্টেটমেন্টটা ঠিক আছে? বি নাম্বার স্যার পারমিজিবল তো। It is not permissible at all. It is permissible provided that the agent ও is ঠিক given আছে, the বিও ঠিক authorization, আছে তাই না? স্যার। আচ্ছা, net third party may not appointed as agent, ঠিক নাই, তাই না? তাহলে এখানে ঠিক কোনটা? বি স্যার, বি। বি for স্যার, বাংলাদেশ, বি। yes. Next, number 8. It is permissible, এগুলা কিন্তু বিগত সনে পরীক্ষায় আসছে, আপনারা খেয়াল করেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। It is permissible to carry out currency transaction in the forward market only if it is for the purpose of hedging. True or True. false? এটা এ- false এ- স্যার। এটা ফলস স্যার, কোনোভাবেই তো মানে কোনোভাবে এটা হবে না, করা- হেজিং এর উদ্দেশ্য হলেও এই ধরনের কন্ট্রাক্ট করা যাবে না। হবে না। False. 9. Which of the following requirements shall be fulfilled in someone exchange USD for euro? ইউরোর সাথে যদি কেউ ইউএসডি ট্রেড করতে যায়, এক্সচেঞ্জ করতে যায়, কোন শর্তটা পরিপালন করতে হবে? সি। জি বলেন। স্যার এটা হলো বি। স্যার বি স্যার, দ্য কাউন্সিল শ্যাল বি এক্সচেঞ্জ অন স্পট বেসিস স্যার। Yes, B. এখানে সমান সমান হওয়ার শর্ত না। Net. In currency exchange, physical position is preferred over constructive position. The above statement is, ফলস। বাকিরাও বলেন। হ্যাঁ স্যার, প্রেফার্ড বলছে, তাহলে তো ট্রু স্যার। ফিজিক্যাল পজিশন স্যার আবার পড়েন স্যার, দেখা যাচ্ছে। এটা দেখা যাচ্ছে না, না? In currency exchange, physical position is preferred over constructive position. Constructive position এর চেয়ে actual positionটা preferable. এটা true or false? স্যার এটা তো দুইটাই হতে পারে, তাহলে এটা তো ফলস স্যার, এরকম তো কথা নেই স্যার। Yes, পজিশন স্ট্যান্ডার্ডে তো আমরা, দুইটাই হতে পারে। স্ট্যান্ডার্ডে কোথাও কি আছে যে ফিজিক্যাল না। পজিশন ইজ প্রিফার্ড? নাই, কোথাও নাই। না না স্যার, সুতরাং কোথাও নাই, দুইটাই এটা ফলস। ফলস। জি, যারা ফলস বলেছেন ঠিক বলেছেন, এটা ট্রু হবে। আর নাম্বার 11, if party A and party B agree to exchange US dollar 1,000 for euro 850 on the condition that party A give US dollar 500 now and the remaining will be given in the future. If party A and party B enter into a currency exchange based on the above condition, the exchange will be কোনটা ঠিক বলেন? জি স্যার। স্যার ভ্যালিড আপ টু 500 এক্সচেঞ্জ, এইটা হবে স্যার। ভ্যালিড আপ হবে স্যার, ইউএসডি সি for যতটুকু। China. হ্যাঁ Yes, হ্যাঁ thank স্যার। you. Number 12, according to Sharia rules for currency exchange, what must be true if both counter values
আর অফ দ্য সেম কারেন্সি। যদি সেম কারেন্সিতে হয় তাহলে নিচে কোনটা সঠিক? জি স্যার। আর কেউ কিছু বলবেন? স্যার 12 নম্বর কোশ্চেনের আনসার কোনটা সঠিক? ডি স্যার, ডি এক স্যার। সবাই একমত? অ্যাকর্ডিং টু দ্য Sharia exchange বোথ কান্ট্রি, স্যার বোথ কান্ট্রি সমান হতে হবে, তা মাস্ট বি এক্সচেঞ্জ ইকুয়াল অ্যামাউন্ট। আচ্ছা, স্যার for Dhaka. এ স্যার, এ স্যার এ আচ্ছা। যিনি আরেকজন চ্যাট বক্সে ডি লিখছেন, হ্যাঁ আপনারা যারা Q. ডি বলেছেন, ডি ফর ঢাকা, এটা রাইট। হ্যাঁ আচ্ছা, নাম্বার 13, অনেক রাত হয়ে গেছে, আমরা বেশিক্ষণ চালাবো না, এটা শেষ। হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রহিবিটেড ইন এ কারেন্সি এক্সচেঞ্জ কন্ট্রাক্ট? কারেন্সি এক্সচেঞ্জ কন্ট্রাক্টে কোনটা শরিয়া সম্মত না? প্লিজ বলেন। দেখা যায় না তো ও দেখা যায় না, না আসলে। আপনার হ্যাঁ, স্ক্রিনে সমস্যা। এই জন্য আচ্ছা সমস্যা স্যার। আমি আচ্ছা, বুঝতে পারছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রহিবিটেড ইন এ কারেন্সি এক্সচেঞ্জ কন্ট্রাক্ট? নাম্বার 1 হলো এ ক্লজ ফলোইং ইমিডিয়েট ডেলিভারি অফ বোথ কাউন্টার ভ্যালুস, ডি স্যার। exchange of different currencies at the market rate, exchange through constructive position, none of the above. নান অফ দেম স্যার। নান যে অফ দ্য অ্যাবভ স্যার। এখানে যে তিনটা শর্ত আছে, তিনটাই ভ্যালিড শর্ত, সুতরাং এখানে কোনোটাই প্রহিবিটেড না। এই জন্য দ্য কারেক্ট আনসার উইল বি নাম্বার ডি ফর ঢাকা। আমার মনে হয় শেষ করতে পারি, রাত 11টা বাজে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আরো যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারি, আর না হয় আমরা সবাইকে ধন্যবাদ দিয়ে এখনকার মতো শেষ করি।